আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, যিনি একজন মেডিকেল স্টুডেন্ট, এবং তার নামটা আমরা তার মুখ থেকে শুনবো তার গল্পটি। ডিয়ার লিসেনার, আমি এনআই আসি। আমি এসেছি ফার্মগেট থেকে। আমি একটা প্রাইভেট মেডিকেল কলেজে 3rd ইয়ারে পড়ছি। আমি যে ঘটনাটা বলবো এটা আমার জীবনে ঘটা তৃতীয় ঘটনা। ঘটনাটা ঘটে হচ্ছে 2013 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। ঘটনার দিন ছিল শুক্রবার, আর ঘটনাটা ঘটে হচ্ছে আমার কলেজ বিল্ডিং এ। ঘটনা যাওয়ার আগে আমার বিল্ডিংটা একটা বর্ণনা দিই। আমাদের কলেজ যে বিল্ডিংটা সেটা হচ্ছে 12 তলা, আর 3 তলা হচ্ছে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট, 6 তলাতে হচ্ছে ক্যান্টিন, আর 10 এবং 12 তলাতে হচ্ছে আমাদের মেয়েদের হোস্টেল। আর কলেজ বিল্ডিং এর পাশে আমাদের বয়েজ হোস্টেল। তো যেহেতু মানে মেয়েদের হোস্টেল কলেজ বিল্ডিং এ, সেহেতু আমাদের নিয়ম ছিল 9:30টার মধ্যে আমাদের ছেলেদের খাওয়া দাওয়া শেষ করে চলে আসতে হতো ক্যান্টিন থেকে। তো শুক্রবার দিন আমি নীল খেতে যাই, ওখান থেকে আর কি কিছু বই কেনাকাটা করার জন্য। আমার বই টই কিনে ব্যাক করতে 10:30টা বেজে যায়। তো তখন আমি বাইরে থেকে কিছু খেয়ে আসি নাই, আইসা দেখি যে হোস্টেলে সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলছে অলরেডি। তো আমি একাই গেলাম খাওয়ার জন্য। তো নিচে দারোয়ান আঙ্কেল ছিল, উনি বললো যে মামা এত লেট হয়েছে কেন? তাই আমি ওকে বললাম যে নীল খেতে গেছিলাম, ওখানে একটু দেরি হয়ে গেছে। তো উনি কিছু বললো না, আমাকে গেট খুলে দিল। আমি সোজা চলে গেলাম 6 তলায় ক্যান্টিনে। তো ওখানে মান্নান ভাই ছিল, উনি আমাদের ক্যান্টিন বয়। উনি আমাকে সবকিছু ব্যবস্থা করে দিল। আমি খাওয়া দাওয়া শেষ করতে আমার 11:30 বাজছে। 11:30 আমি খাওয়া দাওয়া শেষ করে আমি 3 তলায় নামলাম, যেখানে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট। তো নামার সময় আর কি হঠাৎ করে আমি আমাদের যে ডিসেকশন রুমটা আছে, ওইদিকে সিঁড়ির পাশে ডিসেকশন রুমটা ছিল, তো ওখানে খেয়াল করলাম। দেখি আমার কাছে মনে হচ্ছে যে দরজাটা একটুখানি খোলা। আমি চিন্তা করলাম আমাদের লাইটিং ব্যবস্থা অনেক ভালো ছিল, প্রত্যেকটা তালায় সন্ধ্যার পর থেকে ভালো লাইটের ব্যবস্থা, যে এটা কি আমার চোখের ভুল না সত্যি খোলা। শুধু এটা আর কি দেখার জন্য দরজার সামনে গেলাম, গিয়ে দেখি যে না, দরজাটা অল্প একটু খোলা। তা আমার মনে তখন কোনো ভয় নাই আর কি। নর্মালি আমি দরজাটা ধরে একটা ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলছি, আস্তে আস্তে খুলে একবারে খুলে ফেলছি। দরজা খোলার পর দরজা বরাবর বাইরে থেকে যে লাইটের আলোটা যায়, টোটাল সাদা আলোটা, আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাইলাম যে আমাদের 2টা ডেড বডি, একটা হচ্ছে মেল ডেড বডি, একটা ফিমেল ডেড বডি। আমাদের ঠিক মেল ডেড বডিটা দাঁড়ায় আছে, উনি এরকম পজিশনে দাঁড়াইছে যে ধরেন একটা শব্দ হলে একটা মানুষ ঘাড় ঘুরায় পিছনে তাকায় না, ঠিক ওরকম ভাবে দাঁড়ায় আছে। আমার চোখটা সরাসরি ওনার চোখের দিকে। আমি 5-6 সেকেন্ডের জন্য একদম টোটাল স্টিল ওখানে দাঁড়ায় রয়েছে, যে কি করবো আমি বুঝতে পারতেছি না, কোনো সেন্সও কাজ করতেছে না। তো কয়েক সেকেন্ড পর আমার সারাটা গা কাঁপা দিয়ে উঠলো, কাঁপুনি দিয়ে উঠলো। তখন আমার মনে হলো যে না, এখান থেকে দৌড় দিতে হবে। আমি তাড়াতাড়ি নিচে গেলাম, দরজা লাগাইছি কি লাগাইনি আমার তখন খেয়াল নাই। এক দৌড়ে নিচে একদম নিচতলায় গার্জেনদের বসার জন্য বেঞ্চ পাতা থাকে, তো ওখানে গিয়ে বসে হাঁপাচ্ছি। তো বাইরে থেকে দারোয়ান আঙ্কেল দেখা ভিতরে আসলে এসে বললো যে মামা কি হয়েছে তোমার, কিছু দেখছো নাকি, ভয় পাইছো নাকি? তাই মনে হয় কিছু বললাম না, শুধু বললাম যে 1 গ্লাস পানি খাওয়াইতে পারবেন আঙ্কেল? তো উনি আমার 1 গ্লাস পানি নিয়ে এসে দিল। তাই আমি পানি টানি খাইলাম, ওখানে 5 মিনিটের মতো বসেছিলাম। যখন একটু ইজি হলাম তখন ওনাকে বললাম যে আঙ্কেল আমাকে একটু হোস্টেল পর্যন্ত আগায় দিয়ে আসতে পারবেন? তো উনি আমাকে হোস্টেল পর্যন্ত আগায় দিয়ে আসলো। তো আমাদের হোস্টেলে তখন আমার রুমমেট ছিল অনিক, অবি, বনফুল, মারুফ। তো ওরা আর কি আসলো, আইসা আর কি আমার নিয়ে গেলো হোস্টেলের রুমে। তো ওরা জিজ্ঞেস করতেছে, প্রচুরভাবে জিজ্ঞেস করতেছিল কি হয়েছে তোর, তুই এরকম করতেছিস কেন আর কি। আমি ওদেরকে কিছু বলি নাই, আমি বললাম যে কিছু হয় না ওরকম, কথাটা কাটায় নিয়ে গেলাম। তো সেদিন রাত্রে আমার প্রচন্ড জ্বর আসছে এবং পরের দিন আমার প্রচন্ড জ্বর ছিল। তো তার কিছুদিন পরে আর কি আমি হোস্টেলটা ছেড়ে দিই। আসলে এটা ছিল আমার জীবনের ঘটা তৃতীয় ঘটনা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে এবং তার কাছে আমরা তার দ্বিতীয় ঘটনাটি শুনবো, এবং আপনাকে অনুরোধ করব আরো একবার আপনার নামটা জানিয়ে আপনার ঘটনা শেয়ার করার। ধন্যবাদ রাসেল ভাই। আমি তুষার, টিএনটি আমাদের টিমের নাম। আসলে রাসেল ভাই, ব্যাপারটা হচ্ছে এরকম যে ভূতের ডিয়ার লিসেনার, আজকের এই বিষয়টি খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে, কেননা প্রত্যেকটা ঘটনাই কিন্তু বাছাই করা ভয়ানক ঘটনা। আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন বলে প্রতিনিয়ত আমি এই ঘটনাগুলো নিয়ে রাত 10টা বাজে হাজির হই, যাতে করে আপনারা খুব সহজে শুনতে পারেন। তাই বলবো, যারা প্রতিনিয়ত এই ধরনের ঘটনাগুলো শুনতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আমরা প্রত্যেকটি ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। কি আছে বা ভূত মাথায় চাপছে এমনটা, আমি যেটা বলতে চাচ্ছি, ভূত না দেখে আমাদের দম নাই, ব্যাপারটা হচ্ছে এরকম। ভৌতিক আমাদের কাজ করতেই হবে। ভৌতিষ্ঠের কাছ থেকে আমরা এমন পরিমাণে অনুপ্রাণিত হয়েছি, আমি ঠিক বলে বোঝাতে পারবো না কি পরিমাণ। তো ভূত যেহেতু মাথায় চাপছে, তো তারা এই ধারাবাহিকতায় আমরা একটু বলিনি রাসেল ভাই যে আমরা কিছু প্রোগ্রাম রাখছি। যেমন আমাদের পরবর্তী নেক্সট প্রোগ্রাম হচ্ছে যে সেই আমি যেমনটা বলছিলাম খুলনা সেই মংলাই সেই বাসায় আমরা আবার যাব।
দেখবো যে আসলে কিছু হয় কি না, কারণ সেখানে দুইটা জিনিস আমরা পাইছি। একটা হচ্ছে বলতেছে যে আমার নাম রাকিব, আমাকে আবার ধুয়ে আমাকে আমার আমরা জায়গায় শুনলাম, ধুয়ে একটু দাও। আগে শুনলাম। হ্যাঁ। আমরা এখন যেটা হবে যে আপনার আরেকটা ঘটনা শুনতে চাই। হ্যাঁ, তো রাসেল ভাই আমি দ্বিতীয় ঘটনায় আমি চলে যাই। সেটা হচ্ছে এই ঘটনার কাছাকাছি একটা ঘটনা আমার সাথেই ঘটে যাওয়া। আমি জানি না এই খাটিয়া এবং লাশের সাথে আমার কোনো সংযুক্ত আছে কিনা। প্রায় 1.5 বছর আগেকার ঘটনা। আমি ঢাকা থেকে ফিরছি, সেই দিন ছিল শুক্রবার, আমার স্পষ্ট মনে আছে। কারণ আমি যখন ফিরছিলাম তখন সম্ভবত 9:30টার আমি টিকিট কাটি রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে। তো সেই সময় আমার পাশে ছিল আমার সাথে এক বড় ভাই, সিনিয়র বড় ভাই রেজা ভাই, তিনি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যাবে। তো আমরা উঠি, ওঠার সময় আমার মনে মনে আফসোস হলো যে আজকে যেহেতু শুক্রবার রাস্তায় থাকবো, ঠিক মতো নেট পাবে না, সম্ভবত ভূত এফএমটা আজকে আমার আর শোনা হবে না। তো এইভাবে আফসোস নিয়ে ঢাকা ত্যাগ করলাম। তো আমি যখন রাজশাহীতে পৌঁছাই, রাজশাহী কাজলা রাজশাহী ইউনিভার্সিটির পাশেই একটা এলাকা, যারা রাজশাহী থেকে শুনছেন তারা খুব ভালো মতোই বুঝতে পারছেন। তো কাজলা থেকেই কাজলার আশেপাশেই আমার বাসা। তো রেজা ভাই চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলে যাবে। তো আমাকে রেজা ভাই বললো, তো তুষার তুমি এক কাজ করো, নতুন যেহেতু ল্যাপটপ কিনছি, তুমি ল্যাপটপটা সাথে নিয়ে যাও, পরে আমাকে কালকে দিয়ে দিও, আমি কালকে আবার রাজশাহীতে ফিরবো। তো এক হাতে আমার ব্যাগ ছিল, আর এক হাতে রেজা ভাইয়ের ল্যাপটপ নিয়ে আমি বাসায় ফিরছি। এই সময় আম্মাকে ফোন দিয়ে বলি যে আম্মা, আমি কাজলা পর্যন্ত নামছি, তুমি গেট খুলে রাখো, আমার আর 4-5 মিনিট লাগবে হেঁটে আসতে। তো আমি রওনা দিই। কাজলা থেকে ভিতরে যাইতেই ধরমপুর নাম যে গ্রাম, সেই গ্রামের ভিতর দিয়ে একটা চিকন রোড আছে যেখানে রিক্সা টিক্সা দিয়ে যাওয়া যায়। তো যাচ্ছিলাম, এই সময় হাঁটতে হাঁটতে দেখি 2টা কুকুর আমার পাশে আসে। তো আমি মনে মনে করছি যে আচ্ছা ঠিক আছে, 2টা কুকুর যেহেতু আসছে, কুকুর দেখা মনে হয় খারাপ না, ভালোই। শুনছি এর আগে আমি শুনছি কুকুর এবং সাপ এই দুটো কিন্তু মানে অন্য ব্যাখ্যা আছে কিন্তু। আচ্ছা যাই হোক, আমি শুনিনি, যাক ভালো হয়েছে সেই সময় না শোনা তাই। হ্যাঁ, আমি জানতাম যে বিড়াল দেখা খারাপ। এনিওয়ে, তো আমি কুকুর দেখে বলছি আচ্ছা ঠিক আছে। তো আস্তে আস্তে গান গাইতে গাইতে যাচ্ছি, ভিতরে একটু ভয় ভয়ও লাগছে। তো আমার হুট করে মনে হচ্ছে এক কাজ করি, মানে মানুষ তো বলে যে পিছের দিকে তাকাইতে হয় না এইসব সিচুয়েশনে। রাত তখন প্রায় 2:30 ক্রস করছে। তো আমি মনে হলো যে একটু দাঁড়াই। তো আমি দাঁড়ানোর সাথে সাথে কুকুরগুলো দেখলাম যে আমার পাশে দাঁড়ায় গেল। তো মনে হলো যে পিছে একটু তাকায় দেখি কিছু আছে কিনা। তো পিছে তাকাইলাম, ডান দিক দিয়ে তাকালাম, কিচ্ছু নাই। বাম দিয়ে তাকালাম, কিচ্ছু নাই। আসলে মনের ভয় যে যতটুকু হয়। তো হাঁটতেছি, সামনেই 4 রাস্তার একটা মোড় পড়ে। তো সেই মোড়ে দেখলাম আরো 3টা কুকুর, মোট 5টা কুকুর আমার সাইডে দিয়ে হাঁটছে। তো একটু মনে হলো যে কি ব্যাপার, এত কুকুর একসাথে কেন? তো মনে হয় যে রাত হইতেই পারে। তো আমি যেতে যেতে আমি থামছি ইচ্ছা করে, দেখছি কুকুরগুলো আমার সাথে সাথে থামছে। আমি আবার হাঁটতেছি, কুকুরগুলো আমার সাথে সাথে হাঁটতেছে। আমার বাড়ি আর একটু কাছেই। তো আমার বাড়ি যেতে হলে আর একটা গলি ক্রস করা লাগে। সেই গলির সামনে একটা মসজিদ, এবং মসজিদের পাশেই ছোট্ট আর একটা পারিবারিক কবরস্থান, সেখানে 2-3টা কবর দেওয়া হয়েছে। তার একটু সামনেই আমার বাড়ি। তো ভালো কথা, সেই মোড়ে আসছি, নেক্সট লাস্ট যে ব্যাগটা নিব সেই মোড়ের। তো সেখানে দেখলাম আরো 2টা কুকুর, মোট দেখছি 7টা কুকুর। তখন আমার একটু ভয় ভয় শুরু করেছে, কি ব্যাপার এত কুকুর আমার সাথে কেন? এমনি কুকুর আমি এমনিতেই ভয় পাই। তো নেক্সট যে গলিতে গেছি, গলিতে যাওয়ার পর মসজিদের পাশেই একটা লাইট পোস্ট ছিল। লাইট পোস্টে থেকে ওই কবরস্থানটা দেখা যায়। তো যেই ঢুকতে যাব সেই সময় আমি দেখলাম দূর থেকে আবার সেই আমি বললাম তো আমি একটু আগে যে আমি জানি না যে খাটিয়াই কেন আমি লাইফে দেখতেছি, গত 2বার আমি খাটিয়া দেখছি। আবার দেখছি যে মসজিদের পাশেই, কবরস্থানের পাশেই সেই খাটিয়াটা রাখা। হ্যাঁ, তো লাইটে আবছা দেখা যাচ্ছে, যেহেতু লাইট থেকে একটু দূরে ছিল। তো আমার মনে হলো যে হয়তো রাত্রে কেউ মারা গেছে, সেই জন্য মসজিদের পাশেই খাটিয়াটা থুইছে, হয়তো মাটি টাটি দিবে এরকম কিছু। তো আমি একটু আগাইতে যাব, সেই সময় 2টা কুকুর আমাকে ক্রস করে সেই খাটিয়ার দিকে একটু দ্রুত গতিতে এগিয়ে গেল। যাওয়ার পর 2টা কুকুর একটু শব্দ করতে করতে, ঘর 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 শব্দ করতে করতে এগিয়ে যাচ্ছে। তো আমি দেখলাম যে খাটিয়ার ভিতরে কিছু একটা আছে, মানে আমি লক্ষ্য করতেছি খাটিয়ার ভিতরে কিছু একটা আছে। তো জাস্ট আবার সেই যেমনটা খুলনায় দেখছিলাম যে ওইরকমই খাটিয়া থেকে জাস্ট একটা লাশ পেঁচানো একটা কিছু সেই উঠে বসতেছে এবং আস্তে 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 মুভ করছে। পাশে ছিল ড্রেন, হাতে আমার 2 ব্যাগ। আমি মানে বুঝছিলাম না যে এই মুহূর্তে আমার কি করা উচিত। আর
মানে 1 মিনিট পথ না আমার বাসা, যেখানে আমার আম্মা ওয়েট করতেছে, আমি যেহেতু ফোন দিয়ে দিছি অলরেডি। তো যাই হোক দেখলাম আস্তে 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 সেই খাটিয়াটা এবং সেই লাশটা, ঠিক বলবো না যে হেঁটেও গেল, ঠিক বলবো না যে উড়েও গেল, জাস্ট হেঁটাই আর উড়ার মাঝে যে গতিটা থাকে সেই গতিতে আস্তে 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 সেই ইট দিকে মিলাই গেল। কুকুর যেহেতু খাটিয়ার সামনে যখন গেল, তখন দেখলাম যে সেই আপনার কি বলে কবরস্থানের ভিতরে ঢুকে গেল, মানে একদম খাটিয়া সহ লাশটা ঢুকে গেল। রাইট। তারপরে যে ঘটনা ভেসে ভেসে যাচ্ছিল এরকম না, কিছু একটা? ভেসে ভেসে ঠিক না, মানে আস্তে আস্তে স্লো মোশনে যাচ্ছিল। আচ্ছা, হ্যাঁ, তো জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে ঘটনাটা ঘটছে এরকম। তো আমি এখন আমি বুঝতেছিলাম না যে কি করব বা কি করা উচিত। তো জাস্ট যেহেতু আমার আরেকটু আমার বাড়ির দূরত্ব, তো আমি জাস্ট ওইদিকে না তাকানোর চেষ্টা করে আমি আমার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু বারবারই ওইদিকে চোখ যাচ্ছিল। তো আমি বাড়িতে জাস্ট ক্রস করি, তো সেই সময় আমার সাথে তখনও 2টা কুকুর ছিল, বাদ বাকি কুকুরগুলো সেই কবরস্থানের সাথে থেকে গেছে। তো আম্মা দেখছি গেট খুলে শাটার খুলে দাঁড়ানো আছে। তো আম্মা বলছে ঠিক আছে আসছিস, আয় ভিতরে ঢোক তাড়াতাড়ি। তো আম্মার চোখ দেখে আমি বুঝলাম যে আম্মা আমার পিছে কিছু একটা দেখছে। মানে আপনার যদি সামনে দাঁড়ায় থাকি, আপনি যদি পিছে কিছু দেখেন, সামনে যে চোখ চলে গেলে মানে পিছে কিছু দেখছে, আম্মার চোখ দেখি সেটা আমি বুঝছি, কি দেখছে সেটা আমি বুঝিনি। তো আম্মা বললো তাড়াতাড়ি ভিতরে ঢোক। তো আমি আম্মা সহ ঢুকে গেলাম। তো পরদিন আম্মা বলতেছে, আমি আম্মাকে বলছি সকালে নাস্তার সময় যে আম্মা কি ব্যাপার, কালকে রাত্রে কি হয়েছে। আম্মাকে আমি আগে আমার প্রথম কথাটা বলিনি যে দেখি, কারণ আমি রাত্রে যখন শুইলাম তখন মনে হলো যে নিশ্চিত আজকে ভূত এফএম শোনার কথা ছিল, শুনিনি, আমি এটা নিয়ে জল্পনা করছি, আমার হ্যালুসিনেশন হয়েছে, তাই আমি ব্যাপারটাকে এড়াই গেছি, রাত্রে ওইটা বলে ঘুমানোর চেষ্টা করছি। তো সকালে আম্মাকে বলছি যে আম্মা কি হয়েছিল কালকে, তুমি কি দেখছো, তুমি তাকাইছো, মানে ঘটনা কি, মানে কি হয়েছে। তো আম্মা শুনতেছে নিশ্চয়ই ভূত এফএম এখন। তো আম্মা বলছে যে কাল তুই যখন আসলি ওই গলিতে ঢুকলি, গলির পাশেই সামনে যে একটা ওয়াল আছে, সেই ওয়ালে একটা 10 থেকে 12 বছরের ছোট্ট একটা বাচ্চা জাস্ট বসেছিল, বসে নাকি আম্মার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসতেছে, মানে নিঃশব্দে হাসতেছে। হ্যাঁ, তো আম্মা বলতেছে আমি এটা দেখছি। তখন আমি আম্মাকে বললাম আম্মা আমি তো এগুলো দেখছি, এই ঘটনা। তো এই ছিল রাসেল ভাই আমার দ্বিতীয় স্টোরি। আপনাকে অনেক ধন্যবাদ। প্লিজ আপনি আরেকবার আপনার নামটা বলবেন এবং তারপরে শুনবো আপনার ঘটনাটি। ডিয়ার লিসনার, আমি এনআই আশিক বলছি। আমি এখন যেই ঘটনাটা বলবো এটা হচ্ছে আমার জীবনে ঘটা 4র্থ ঘটনা, এবং এটা হচ্ছে রিসেন্টলি ঘটছে, মানে যে জানুয়ারি মাসের 3 তারিখে ঘটনা যেদিন ঘটে, ঘটনার দিন ছিল হচ্ছে শুক্রবার। আমি দীর্ঘ 3 মাস মানে বাড়িতে যাই না, 3 মাস পর সেদিন শুক্রবার বাড়িতে গেছি। তো যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 7:30 বাজছে। এর মধ্যে গত অক্টোবরে হচ্ছে আমি আমার মোবাইলটা হারাই ফেলছি। সো মানে গত 2 মাস যাবত কারোর সাথে কোনো কানেকশন ছিল না, বাড়িতেও না, ইভেন ঢাকাতেও আমার কারোর সাথে কোনো কানেকশন ছিল না। তো আমি 7:30 বাজে বাড়িতে গেছি, আর আমার বাড়িতে শুধু বাবা থাকে, মানে আম্মু চাকরি করে হচ্ছে নারায়ণগঞ্জে, আর আমরা ভাই বোন ঢাকাতে আছি। আমার এক ভাই নাহিদ, ও হচ্ছে চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে। তো মূলত বাড়িতে বাবাই থাকে। তো আমি যেদিন বাড়িতে গেছি সেদিন বাবা বাসায় ছিল না, কারণ রবিবারে ছিল নির্বাচন ছিল, ওনার প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পড়ছে। তো উনি শুক্রবারে চলে গেছে আগে যাতে কোনো সমস্যা না হয়। তো বাড়িতে গিয়েছি, গিয়ে দেখি যে পুরো বাড়িতে কারেন্ট আছে, মানে আমার রুমে শুধু লাইট নাই। আমার রুমে হচ্ছে টিউব লাইট ছিল, সেটা ফিউজ হয়ে গেছে। আর অনেকদিন যাবত বাড়িতে যাই না বিধায় মানে লাইটটা ঠিক করানো হয় নাই। তো রাত্রে আর আমি লাইটটা ঠিক করে নেই, আপু আমাকে, মানে আমার এক আপু ছিল, উনি আর কি আমাদের রান্না বান্না একটু হেল্প করতো। তো উনি 3টা মোমের ব্যবস্থা করে দিয়ে গেল, এবং ভাতটা রান্না করে হটপটে সবকিছু রাইখা মানে সব ব্যবস্থা করে দিয়ে গেছে। আমাদের বাড়ির বর্ণনাটা দিয়ে, আমার বাড়িটা হচ্ছে গ্রামের একবারে কর্নারে, বাউন্ডারি করা বাড়ি, বাড়ির সামনে একটা গেট এবং ডান সাইডে একটা গেট। 2টা গেট যদি আমি লক করে দিই, মানে টোটাল গ্রামের সাথে মোটামুটি কানেকশন লস্ট। আর গ্রামের মানে আমাদের বাড়ির বাস সাইডটা হচ্ছে ফাঁকা মাঠ, আর ওই দিক একটু জঙ্গল টাইপের আর কি। তো আমি 8:30টার দিকে ফ্রেশ হয়ে খাইতে বসছি। তো যখন মানে খাওয়া শুরু করছি, আর একটু পরে দেখলাম যে দরজায় নক করতেছে। তা আমি জিজ্ঞেস করলাম কে, আমাকে বললো যে দাদা ভাই আমি মোবারক। আর বলে রাখি যে মোবারক হচ্ছে আমার চাচাতো ভাই। আমি আসলে গ্রামে গেলে ওর সাথে বেশিরভাগ সময় কাটাই। ও এমনিতে 6 ফুট 3 ইঞ্চির মতো হাইট, লম্বায়। তো দরজা খুলে দেখলাম যে ও আসলো, মানে ও প্রায় দরজাতে ঠেকে যাবে এরকম। এমনিতে লম্বা, আমার কাছে ওই দিন একটু আরো বেশি লম্বা মনে হচ্ছিল। তো ভিতরে ঢোকার পরে ওর সাথে যে ফার্স্ট আমার কথাটা ছিল এরকম, কি রে তুই তো আগের চেয়ে বেশি লম্বা হয়ে গেছিস, মানে এখন তো তোর সাথে হাঁটাই যাবে না, এই ধরনের কথা ছিল ওর সাথে আমার ফার্স্ট। তো
তো আসলো, ঘরে একটা মোম জ্বলতেছিল, ও একদম সোফার যে দিকটাতে কমাল উপরে ঠিক ওই কর্নারে গিয়ে বসছে। আমার তখন এটা খেয়াল নাই যে আমি বাইরের গেটও লক করে দিয়ে আসছি, যে ঘরে যদি কেউ এই মুহূর্তে ঢুকে তাহলে আমার প্রথমে বাইরের গেটটা খুলতে হবে, দেন আমার দরজাটা খোলার পর কাউকে আর কি ঘরে আসতে হবে। তো ওই জিনিসটা আমার মাথায় কাজ করতেছে না। তো আমি নর্মালি ওর সাথে কথা টথা বলতেছি, গত 2 মাস আমি ঢাকাতে কিটি করলাম, এইগুলা ওর খবর টবর নিলাম। ও বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছিল, পাসপোর্ট একবার হারাই ফেলছে, ওই খবর টবর নিচ্ছি। তো প্রায় 9টা 9:30 পর্যন্ত ওর সাথে আর কি গল্প করছি। গল্প বলতে আমি কথা বলছি, ও টুকটাক হ্যাঁ হো আমার সাথে মিলাইছে এরকম। তো খুব টায়ার্ড লাগতেছিল, ওর বললাম যে এক কাজ করি, আজকে রাত যাবো না, ঘুমায় পড়ি, কালকে সকালে তোর সাথে কথা বলবো না। তো আমি গিয়ে ঘুমায় পড়লাম, ওর জন্য আলাদা ল্যাপ এবং বালিশের ব্যবস্থা করে রাখছি। তো আইসা দেখলাম যে শুলো, মানে আমার একটু দূরে, ও আমার পাশে, আমি আলাদা কম্বলের মধ্যে প্যাকেটিং করা অবস্থায়, শীত ছিল খুব। তো ওই দিকে আর কি শুইলো। তো মন টুন দিলাম, সেদিন রাত্রে ঘুমাইছে। সকাল 7টা বাজে আমার মোবাইলে ফোন আসছে, ফোন পাই আর কি ঘুম থেকে জাগলাম। আপু গেটের বাইরে ওয়েট করতেছিল, উনি ফোন দিয়ে বললো যে আমি গেটের এখানে আসছি, তুই একটু এসে গেটটা খুলে দে। আমি গিয়ে গেট খুলে দিচ্ছি, তারপরে গেট খুলে দিলাম। আপু আসলো, এসে রান্না বান্না করছে, আমি এসে আবার ঘুমায় পড়ছি। আমি 8:30টার দিকে আবার উঠছি, ওটার পর খাওয়া দাওয়া করলাম, মানে নাস্তা টাস্তা খেয়ে 10টার দিকে একটু গ্রামে বের হয়েছে, যে অনেকদিন পর যেহেতু গেলাম, মানে সবার সাথে একটু দেখা করি। তো গ্রামে ঘুরতে ঘুরতে মানে সবার সাথে কথা কথা বলতে বলতে ওই কাকির বাসায় গেলাম। তো কাকিকে গিয়ে ডাক দিলাম, তো জিজ্ঞেস করলাম কাকি কেমন আছেন, খবর নিলাম। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে কাকি মোবারক কোথায়। তখন কাকি বলতেছে, ও তোমার তো বলা হয় নাই, তোমার আব্বা বলছে তোমার নাকি মোবাইল নিয়ে গেছে, ও তো গত মাসের 9 তারিখে এই সৌদি চলে গেছে। তখন আমার মানে ভয় লাগলো যে কালকে রাত্রে আমি তো বাইরের কোনো গেট খুলে দিই না, ইভেন সকালবেলা যদি ও যায় তাহলে তো গেটটা খুলে বের হওয়ার কথা। আপু এসে যেহেতু গেট লক পাইছে, ভিতর থেকে লক ছিল, মানে আমি এমন একজনের সাথে রাত কাটাইছি যে কিনা ওই মুহূর্তে সৌদি আরবে আছে আর কি। তারপর ওর সাথে মোবাইলে কথা টথা হয়েছে, মানে আমি ওই দিন তখন আর কি যখন কাকি বললো তখন প্রচন্ড ভয় পেয়েছি রাতের জিনিসগুলো চিন্তা করে, এবং সেই দিন আমি ঢাকাতে ব্যাক করে আসি। এটা হচ্ছে আমার লাইফে 4র্থ ঘটনা আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু ছোট্ট একটা ঘটনা শুনে আসি আমাদের প্রথম অতিথির কাছ থেকে। হ্যালো, আমি তুষার। আবার আসলে আসল ভাই এটা ভয় ছিল কিনা আমি নিজেও জানি না। তো আমি ফিরতেছি একদিন, আমরা 3 বন্ধু ফিরতেছিলাম কাটাখালী থেকে রাজশাহীতে। যারা রাজশাহী আছে তারা কাটাখালী চিনেন। মোটরসাইকেলে ফিরছিলাম, তখন রাত বাজে প্রায় 15-12টা হইতে পারে। তো ফিরতে ফিরতে বিনোদপুর বাজারের ঠিক আগে র্যাব ক্যাম্প আছে, সেই র্যাব ক্যাম্পের ওখানে 2টা বিট আছে। তো আমি গাড়ি চালিয়ে আসতেছিলাম, এই সময় দেখি লাইটের আলোতে রাস্তার একটু পাশে, বিটের এক পাশে কিছু একটা পড়ে আছে, সম্ভবত কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে বা কিছু একটা, এরকম দূর থেকে মনে হয়েছে আমার কাছে যেটা। তো 3 জন ফ্রেন্ড ছিলাম, আমার সাথে ছিল নাদিম এবং ছিল ঢালি। তো আমি বাইক চালাচ্ছিলাম, তারা 2 জন পিছে বসেছিল। তো এমন সময় দেখার পর আমি থামি, সেইখানে থামার পর দেখি যে একটা মহিলা, বুড়া মতো এক মহিলা ওখানে জাস্ট শুয়ে আছে, বসে আছে, গুটায় আছে, এরকম একটা অবস্থায় আছে। তো সেই আমি বাইকের উপরে ছিলাম, আমার 2 ফ্রেন্ড নামলো। নামার পরে জিজ্ঞাসা করলেই আমরা যে কি ব্যাপার দাদি, কই যাবেন, কি হয়েছে, এখানে কেন, কি কিছু হয়েছে কিনা। তো কোনো কথাই বলে না, তো জাস্ট মানে চুপ করেই আছে। তো দেখলাম যে দেখেই বোঝা যাচ্ছিল যে আশেপাশে পানি ছিল, তো সম্ভবত প্রসাদ ছিল হয়তো। উনি বয়স্ক মানুষ, বুঝতে অসুবিধা হলো না যে সম্ভবত কোনো ঝামেলা হয়েছে, স্বাভাবিক এই সেই হ্যান। তো ওনারে বারবার জিজ্ঞেস করছি কই থেকে আসছেন, এত রাত্রে আপনি কই যাবেন, তো উনি কোনো কথাই বলে না। তো লাস্টে আমি নাদিমকে বললাম, দোস্ত এক কাজ কর, কিছু টাকা দে, উনারে টাকা দিয়ে আমরা চলে যাই, রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। তো লাস্ট আমি বলতেছি যে আপনার বাসা কোথায় আপনি বলেন, তো উনি বলেই না। লাস্টে তো প্রথমে আমার দিকে যখন তাকাই সেই বৃদ্ধা, তো আমার প্রথমেই আমার বুকে ধক করে ওঠে। মানে এই কারণটা হচ্ছে যে ঠাকুরমার ঝুলিতে আমরা যেই চেহারাটা দেখি, ভয়ঙ্কর সেই দাদির চেহারা, সেই রকম চেহারা দেখতে। মানে আপনি ডাইনি বুড়ির কথা? হ্যাঁ, ডাইনি বুড়ির গল্প, মানে সেই রকম। কারণ ওনার নাকটা ছিল অনেক উঁচু উঁচু, উঁচু বলতে অনেক উঁচু না, মানে মোটামুটি উঁচু, এবং শরীর অনেক চামড়া কুচকানো, মানে বয়স হবে প্রায় 90+। তো তিনি সেই প্রথম দাঁড়ায় আমার গা ধরতে যায়। তো যেহেতু ওনার অবস্থা খুব বেশি ভালো ছিল না, শরীর অপবিত্র ছিল এবং নোংরা ছিল, তো আমি বললাম যে ঠিক আছে, দূরে থাকেন, আপনার বাসা কোথায় আমারে বলেন। তো তিনি র্যাব ক্যাম্পের দিকে ইশারা করে ওই দিকে হাত দিয়ে তিনি হাত দূরের দিকে দেখায়।
তো র্যাব ক্যাম্পের ওই পাশের যে এলাকাটা সেটার নাম হচ্ছে মির্জাপুর। আর তো আমি বললাম যে কোথায়, মির্জাপুর যাবেন, মির্জাপুর বাসা আপনার? তো বলছে যে তিনি আবার দেখায়, মাথা নাড়ে বলে যে না আসলে মির্জাপুর না। তো আমি বলি কি তাহলে পদ্মার ওই পারে চরে আপনার বাসা? সে আবারও মাথা নাড়ায়, হাত ওইভাবেই আকাশের দিকে তাকায় রাখে। আমি বলছি কোথায়, ইন্ডিয়া? বলে তাও মাথা নাড়ায়। তো প্রথম লক্ষ্য করি যে উনি আসলে কিন্তু মানে হাত উঁচিয়ে তাক করে আছে কিন্তু আকাশের দিকে। তো প্রথমে তারপরে বলি কি ব্যাপার, আপনার বাকি কি আকাশে নাকি, ফাইজলাম করেন নাকি? এই নাদিম যাই হোক বাদ দে, টাকা দিয়ে বিদায় হোক। আমি মনে মনে কিন্তু তখন ভয় পাই একটু একটু। তো জাস্ট বিনোদপুর বাজারটা হচ্ছে যেখান থেকে শুরু হয়, যেখানে আমি গাড়ি থামছিলাম, মাত্র 10 সেকেন্ড সর্বোচ্চ মোটরসাইকেল নিয়ে যাইতে লাগবে, এতটুকু ডিস্টেন্স। তো যে বিনোদপুর বাজারের কাছাকাছি আসতে যাব ওই সময় আমার মনে হইলো, জাস্ট তখনই স্টার্ট দিয়ে চলে আসছি। আমি বললাম যে ঢালি তাড়াতাড়ি নাম, কারণ ও সবচেয়ে পিছিয়ে ছিল। আমি জাস্ট গাড়ি ঘুরাইলাম, নাদিম বলছে কি হয়েছে? এমন আমার কেন যেন মনে হচ্ছে ওই মেয়েটারে আর দেখতে পাবো না। বলছে কি বলিস? আমি বলছি তুই একদিকে খেয়াল কর, আমি আর একদিকে খেয়াল করছি। তো দিয়ে আমরা আবার সেই রাস্তা করি, আসতে থাকি। তো নাদিম ডানে দেখতে থাকে, আমি বামে দেখতে থাকি, কিন্তু পরে আমরা আর কিছু পাই না। অদ্ভুত ব্যাপার আসল ভাই, সেই সময় কোনো বড় গাড়ি যায়নি, এবং যারা রাজশাহী চিনেন ওই জায়গাটা তারা বুঝতে পারবেন দুই দিকেই অনেক বড় বড় প্রাচীর আছে, যার 6 ফুট মানুষের পক্ষেও কিন্তু কোনোভাবেই সম্ভব না সেই প্রাচীর টপকানো। এবং যেহেতু মেন রোড এবং আশেপাশে কোনো গলিও যায়নি, তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমরা সেখানে যে জায়গায় পাইছি ওনারে সেইখানে নামলাম, নামে আশেপাশে সব দেখলাম, ফায়ার ব্রিগেড পর্যন্ত গেছি, কোনো জায়গায় তাকে পাইনি। তো এইটা ছিল আমার কাছে মনে হয়েছে যে এটার ব্যাখ্যা কি জানেন, তবে এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। যে ঘটনাটি বেশ অদ্ভুত, এবং আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। এবং প্লিজ আপনি একবার আপনার নামটা বলবেন, তারপর ঘটনাটা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি বসির, আমি এসেছি টঙ্গী কলেজ গেট থেকে। আমার দেশের বাড়ি নড়াইল, গ্রামের বাড়ি নিদিখোলা। আমি যে ঘটনাটা বলবো সে ঘটনা ঠিক আমার সাথে ঘটে যায় স্কুলের ছাদে। কিন্তু কেন বা কি কারণে আমি স্কুলের ছাদে গেলাম ঘুমাতে, তার উপরে একটি প্রতিবেদন। সেটা হচ্ছে এরকমই, আমাদের গ্রামটার পশ্চিম পূর্ব দিকেই লম্বা। গ্রামটার দক্ষিণ দিকে আছে একটা বিল, উত্তর দিকেও একটা বিল। গ্রামের পশ্চিম পাশে একটা গ্রাম, গ্রামের পূর্ব পাশে একটা গ্রাম। যে গ্রামে এমন একজন লোকের জন্ম যার নাম চিরজীবন বাংলার মাটিতেই থাকবে, সে হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মহিষকুলা গ্রাম। কিন্তু এদের দুই পাশে গ্রামেই বিদ্যুৎ সংযোগ বা কারেন্ট সংযোগ আছে, আমাদের গ্রামে নেই। আমাদের গ্রামের মানুষজন চিন্তা ভাবনা করে যে আমাদের মনে হয় কপাল পোড়া, এই কারণে আমাদের গ্রামে কারেন্ট বা বিদ্যুৎ পৌঁছায় না। যে কারণেই আমি গিয়েছিলাম সেদিন গরম থেকে বাঁচতে ছাদে ঘুমাতে। এদিকে আপনি মাঝে মাঝে যেতেন? জি, মাঝে মাঝে যেতাম, বা ছাদে সবসময় ঘুমানোর জন্য অভ্যাস করতাম যখন ছাদটা হয়েছিল। আমাদের গ্রামের স্কুলটা প্রতিষ্ঠিত হয় 1991 সালে। স্কুলটা ঠিক ছাদে পরিণত হয় 2001 বা 2002 সালে। ছাদটা যখনই কমপ্লিট হয়, আমাদের গ্রামের লোকজন বা আমাদের পাড়ার ছেলেরা, সমবয়সী যারা থাকে, তারা চিন্তা ভাবনা করে যে সারাদিন কাজকর্ম সেরে আসে, রাত্রে যদি একটু বিছানায় শোয়া যায় বা বিছানায় ঘুমানো যায় না, কোনোভাবেই ঘুমানো যায় না। যদি ছাদে যাওয়া যায় বা ছাদে ঘুমানো যায়, তাহলে মনে হয় সারাদিন সারা রাতের ঘুমটা মনে হয় ছাদে ভালো হবে। যেহেতু ছাদের দক্ষিণ পাশে বিল, আর কোনো গাছগাছালি কিছুই নেই। যেখানে ছাদটা হয়েছে সেখানে ছিল সোন বাগান আর বন বাগান, যেখানে কুকুর শিয়ালের আড্ডা ছিল। ছাদটা হওয়ার পরে সবাই ওখানে ছাদে ঘুমানোর জন্য চেষ্টা করত। যাই হোক, ছাদটা 2001 সালে বা 2002 সালে হলে সে সময় আমরা আমাদের গ্রামের লোকজন বা গ্রামের একই বয়সের লোক চিন্তা ভাবনা করলাম যে আজকে থেকেই শুরু করব ছাদে ঘুমাতে। কিন্তু ছাদে ঘুমাতে যাওয়ার অভ্যাসটা ছিল এরকমেরই, সে ছাদে নিয়ে যেতে হতো একটা বালিশ বা একটা কাঁথা। ছাদে এটা নিয়েই ছাদে একটা বাড়ি এদিক ওদিক দিয়েই বালিশটা পেড়ে খাতাটা উপরে রেখে ঘুমানো হতো। কিন্তু ছাদে ওঠার জন্য কোনো সিঁড়ি বা কোনো মই ছিল না। ছাদের দুপাশে ছিল দুটো বাথরুম, সেই বাথরুমে ছিল লোহার পাইপ লাগানো, সেই পাইপটা বেয়েই যেন ছাদে উঠতে হতো। আগে বাথরুমের ছাদ থেকে যেতে হতো স্কুলের ছাদে। বাথরুম থেকে ঠিক 1-1.5 ফুট উচ্চতেই বাথরুমের স্কুলের ছাদ, সেখানে যেতে হতো। যাই হোক, যেদিনকে আমার সাথে ঘটনা ঘটে সেদিন ছিল রবিবার। আমি ঠিক বাজার থেকে বাজার টাজার করে এনে আমার মাকে দিলে রান্না কাড়া করে আমি ঠিক ওই ছাদে যাব ঘুমাতে। সেরকম অবস্থায় আমি খাবার টাবার খেয়ে ছাদে যাব, এরকম একটা পরিকল্পনা নিয়ে আমি একটা কাঁথা একটা বালিশ নিয়ে আমি ছাদে যাই। ছাদে যাওয়ার সময় আমি আমার প্রতিবেশী বাড়ির একটা ছেলে, যার সাথে সব সময়ের জন্য আমার উঠা বসা ছিল ঠিক মধুর মতন,
আমি তারকে নাম ধরে ডাক দিই, ইনামুল তুই কি ছাদে যাবি? ইনামুল বলে যে ওরা সবাই গো, ওরা মানে আমার সাথে যারা যারা ছাদে ঘুমাতে যেত তারাই। তাদের ভিতরে সবাই চলে যায় একটা গান শুনতে। সে গানটা এখনো আমার পছন্দ না, সেটা হচ্ছে পালা গান। সেই গানটা এখনকার সময় শোনা যায় মমতাজ এবং তার সাথে সহশিল্পী বৃন্দ। যে গানটা আমার পছন্দ এখনো হয় না বা আগেও হতো না। আমার কাছে জিজ্ঞেস করে যে ওরা সবাই যাবে না? আমি বললাম যে না, ওরা কেউ যাবে না, ওরা গেছে সবাই গান শুনতে। আমি ঠিক ওর কথা শুনে ও বলল যে ঠিক আছে তাহলে তুই যা ছাদে, আমি ছাদে একটু পরে আসছি, তুই যে শো। আমি ঠিক ছাদে প্রতিদিনের মতনই যেভাবে ছাদে ঘুমাতে হয় সেইভাবে আমি ছাদে চলে যাই। ছাদে যে কাঁথাটা যে বাড়ি দিয়ে এদিক ওদিক দিয়ে কাঁথাটা পাশে রেখে শুয়ে পড়ি। কিন্তু কাঁথাটা পাশে রাখা শোয়ার এই কারণটাই হচ্ছে যে রাতে, অনেক রাতে যখন রাত শেষের দিকে আসে তখন একটু শিশির পড়তে থাকে বা ছাদটা যখন ঠান্ডা হয়ে যায় তখন গা একটু ঠান্ডা লাগে। কাঁথাটা টেনে তখন গার পরে দিলে একটু ভালো লাগে। এর জন্য কাঁথাটা সেই ছাদের পাশেই রাখতে হতো বা যেখানে শুতাম ওখানেই রাখতে হতো। আমি ছাদে শুয়ে থাকার পরে আমার যখন ঘুম ভাঙে দেখি ঠিক চাঁদ মামাটা একদম মাথার উপরে কেমন যেন আমার দিকে তাকিয়ে আছে। এত প্রচন্ড আলো ছিল যে স্কুলের ছাদের উত্তর পাশেই ছিল মাঠ, মাঠের উত্তর পাশেই ছিল রাস্তা যেটা গ্রামের মানুষ আসা যাওয়া করত। তার উত্তর পাশেই ছিল আমার বাড়ি, যেটা ছাদ থেকে ঠিক 200 গজ বা 300 গজ দূরে। তা ওই ছাদে যখন শুয়েছিলাম তখন আমি দেখতে পেলাম যে রাস্তাতে যদি কোনো মানুষ বা কোনো লোক হেঁটে যায় তার চেহারাটা বোঝা যাবে, বা বিলের ভিতর দিয়ে কেউ ধানের আটি বা ধান বোঝাই করে গেলে তার চেহারাটাও তখন বোঝা যাবে যে একজন লোক কেউ হেঁটে যাচ্ছে। তখন আমি ছাদে শুয়ে পড়ে থেকে অনুভব করতে থাকি যে কি ব্যাপার, আজকে ছাদে ইনামুলও নেই। যাই হোক, ওরা সবাই গেল কোথায়? কিন্তু ইনামুল চলে যায় তাস খেলতে। আমি সেটা জানতে পারি না বা বুঝতেও পারি না। আমি ছাদে থাকি একাই। আমি ছাদ থেকে উঠে আমি আমার প্রাতিক প্রয়োজনে আমি ছাদেই সারি, সেটা ছাদের দক্ষিণ পাশে। আমি সেরে আসে আবার ছাদে শুয়ে আমি চাঁদের দিকে তাকায় থেকে চিন্তা করতে থাকি যে আজকে ছাদে আমি ঠিক একা, ছাদে আমার সাথে কেউ নাই, কি ব্যাপার, সবাই গেল কোথায়? এটা চিন্তা ভাবনা করে আমি উপর দিকে তাকিয়ে থাকি। কিছুক্ষণ পরে যে ভয়ানক ঘটনাটা ঘটে, সেটা সাধারণত মানুষের জীবনে যদি ওইভাবে ঘটতো তাহলে মনে হয় সে সেখানেই কিভাবে পড়তো বা যার সাথে ঘটে সে সেরকম ঘটনাটাই বুঝতে পারে যে কিভাবে এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল। ঠিক আমি দেখতে পেলাম যে আমার উপরে কেউ একজন ছায়া দিয়ে আমার শরীরটাকে পুরো ঢেকে রেখেছে। বাট আমি ছায়া দেখতে পাচ্ছি, মানে মেঘের মতো বলতে পারেন, মেঘের মতন বলতে পারেন। বাট আমি চাঁদটা দেখতে পাচ্ছি, বা মেঘের মতন হলেও চাঁদটা দেখা যেত না, বোঝা যেত যে চাঁদটাকে ঘিরে রেখেছে একটা মেঘ এরকম। কিন্তু আমি চাঁদটা দেখতে পাচ্ছি, কিন্তু আমার শরীরটাকে যেন একটা ছায়া দিয়ে ঘিরে রেখেছে। আমার শরীরটার ভেতরে অন্ধকার। আমি চিন্তা করতে থাকি কি ব্যাপার, এটা কি হলো। আমি আমার ডান হাতটা ঠিক ছাদের বাঁদিকে আমার ডান দিকে বাড়াই দিয়ে দেখি আমার হাতে আলো লাগে, চাঁদের আলো। আবার বাঁ হাতটা বাঁদিকে বাড়াই দিই, দেখি বাঁ হাতে লাগো। আমি তাড়াতাড়ি প্রচন্ড ভয়ে আমি উঠে বসে পড়ি। উঠে বসে পড়ার পরপরই দেখি যে না, আমার শরীরে পুরো আলোটাই লাগতেছে। আমি মনে করি যে হয়তো আমার ভুল হচ্ছে বা আমার অন্য কোনো চিন্তা ভাবনা ছিল, তাই আমি এটা অনুভব করতেছি। আমি এটা চিন্তা ভাবনা করে আমি ঠিক আবারও শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে যেটা হয় যে আমার কাছে মনে হচ্ছে যে আমার বুকের উপর দিয়ে বা মাথার উপর দিয়ে পায়ের উপর দিয়ে প্রচন্ড জোরে কেউ উড়ে যাচ্ছে বা কোনো পাখি উড়ে যাচ্ছে, যার বাতাস এত জোরে লাগতেছে সে বাতাসটা ঠিক অনুভব করতে পারে মানুষ একটা মেইন রোডের উপরে, হাইওয়ে রোডের উপরে দাঁড়ায় থাকলে একটা বাস বা একটা ট্রাক যেভাবে দ্রুত গতিতে চলাফেরা করে, সেই দ্রুত গতির বাসের বাতাসটা যেভাবে মানুষের গায়ে লাগে ওইভাবেই আমার গায়ে লাগতেছিল। কিন্তু বাতাসটা এত ঠান্ডা ছিল যে কারণে আমার গাটা শীত ধরে বেড়াচ্ছে বা ঠান্ডা ধরে যাচ্ছে। আমি প্রচন্ড ভয় পেতে থাকি যে এটা কি হচ্ছে। তখনই আবার উঠে বসে পড়ে ঠিক ছাদের পশ্চিম সাইডে থাকে একটা তাল গাছ, একটা বা দুটো তাল গাছ, ওর সাথে থাকে একটা তেঁতুল গাছ। আমি ওই গাছের দিকে তাকাতে থাকি যে পরিমাণ বাতাস হচ্ছিল আমার গায়ে যেহেতু লাগছিল, তাল গাছের পাতা বা ছাদের পাশে যে গাছ আছে এই পাতা বা গাছগাছালির ডালপালা নড়তে থাকবে, কিন্তু আমি দেখতে পেলাম যে কিছুই নড়ছে না। সব কেমন যেন খুব একটা ভয়ঙ্কর নিরাপত্তা পালন করতেছে। যে সে আওয়াজটা মনে হচ্ছে যে আজকে মনে হয় রাতে কোনো পাখি বা কোনো পঙ্খী বা কোনো কুকুর শিয়ালেরও কোনো আওয়াজ নেই, এরকম একটা অবস্থা। আমি ঠিক আবারও শুয়ে পড়ে আমি চিন্তা করতে থাকি যে আমার সাথে এটা কি হচ্ছে। তারপরও আমি কিছু মনে না করে আমি ছাদে শুয়ে থাকি। আমি ঠিক শীতে বা
ঠান্ডার কারণে আমি কাঁথাটা গায়ে দিয়ে আমার মাথাটা থেকে ঠিক বিলের দিকে মানে দক্ষিণ দিকে আর পাতা থেকে উত্তর দিকে মানে আমার বাড়ি বা রাস্তার দিকে। ওই স্কুলটা ঠিক পশ্চিম পূর্ব দিকেই লম্বা। ঠিক উত্তর পাশটা থাকে স্কুলের মাঠ, দক্ষিণ পাশটা থাকে বিল, যেটাকে বলা হয় কই বিল, আমাদের এলাকার মানুষ বলে। ঠিক ওরকম ভাবে শুয়ে থেকে আমি পূর্ব দিকে যে ছাদটা দিয়ে বা যে বাথরুম বেয়ে আমি উঠেছিলাম ছাদে, সেদিকে আমি তাকিয়ে থাকি। কিছুক্ষণ পরে দেখি যে ওই ইনামুলের মতন একজন, বা ইনামুল ছাদে যার আসার কথা ছিল, যে ইনামুল দেখি ঠাস করে ছাদের পরে উঠেই, স্কুল বাথরুমের ছাদের পরে উঠেই একটা ছাতা হাতে ধরে কেমন যেন ফুটালো। আমি মনে করলাম যে কি ব্যাপার, রোদ নাই বৃষ্টি নাই, ইনামুল কেন ছাতা মাথায় করে আসছে। আমি ঠিক তার চেহারা বা তার ফেসটা বুঝতে পারছি যে সেই ইনামুল আসছে। যখনই সে বাথরুমের ছাদ থেকে ছাদে উঠলো, স্কুলের ছাদে উঠলো, তখন আমি তাকে হেসে দিয়েই কথাটা বলছিলাম, এখন যেভাবে বলছি যে কিরে ইনামুল, বৃষ্টি নাই রোদ নাই, তুই কেন কিভাবে ছাতা মাথায় করে আসছিস। সে কোনোই কথা আমার সাথে বলে না। কিন্তু আমি যেটা দেখতে পাই যে ইনামুল লম্বাই ছিল আমার মতনই, কিন্তু সে ওই সময় যেটা দেখছিলাম সেটা ছিল একটু অতিরিক্ত লম্বা। আমি তারপরও কিছু মনে না করে যে আমার একটু দেখার বলে দেবে, ঠিক সে আমার থেকে 2-3 ফিট দূরে থাকতেই আমি দেখি যে ইনামুল ওখানে এসে দাঁড়ায় যায়, কোনো কথার উত্তর না দিয়ে। দেখি যে ছাতাটা ঠিক ফট করে বন্ধ হয়ে যায়। আমি ঠিক ওই ছাতার দিকে তাকায় পড়ি। ছাদের দিকে তাকানোর সাথে সাথে দেখি ইনামুল আর আমার চোখের সামনে নেই, সে কেমন যেন হারিয়ে যায়। আমি চিন্তা করতে লাগি যে কি ব্যাপার, ইনামুল আজকে গেল কোথায়। দেখলাম আমি আমার জ্ঞান থাকতেই যে ইনামুল আমার সামনে এসেছে, আসলে ইনামুল গেল কোথায়। আমি এটা চিন্তা ভাবনা করি। করতে করতে আমি ঠিক ছাদের পূর্ব দিকটাতে তাকায় থাকি। হঠাৎ করে দেখি যে ভয়ঙ্কর ঘটনা, সেটা হচ্ছে আমার পিছে কে যেন একজন দাঁড়িয়ে আছে। তার ছায়াটা ঠিক 10 থেকে 12 ফুট বা 14 ফুট বা 15 ফুট দূরে ছাদের পূর্ব দিকে চলে গেছে। এত ছায়াটি এত প্রচন্ড লম্বা কেউ আমার পাশে দাঁড়ায় আছে। আমি প্রচুর ভয় পেয়ে কেন যেন গা কাঁপতে থাকে। আমি আমার ভয়ের কারণে আমার সাহস হয়েছিল না যে আমি পিছন দিকে তাকাই বা পিছন দিকে ঘুরে দেখি যে আসলে কে আমার পিছে দাঁড়াইছিল। কিছুক্ষণ পরে যেটা হয়, আমি ভয়ে ওটা দেখতে লাগি, তার ছায়াটা, যে সে কি আমাকে যখন কত বড় একজন ভয়ঙ্কর লোক। এটা দেখে আমি ভয়ে যখন ঘোরাতে পারছিলাম না, কিছুক্ষণ পরে দেখি সে আস্তে আস্তে কুজো হতে থাকে, যার ছায়াটার কারণ ভাবে আমি বুঝতে পারি যে সে কুজো হয়ে আমার ঠিক মাথার বাম দিকে কানের উপরে সে চেপে ধরে তার একটা হাত দিয়ে। আর একটা হাত দিয়ে, যে আমি যেহেতু পূর্ব দিকে ঘুরেছিলাম, আর একটা হাত দিয়ে আমার মাজা বা আমার হাতটা দিয়ে হাতের দিক থেকে চেপে ধরে রাখে। তার যে চেপে ধরে রাখে কুজো হয়ে, তার হাতের যে ফাঁকাটা ছিল, সেই ফাঁকাটার ভিতর দিয়ে আলোটা ঠিক, বা চাঁদের আলোটা ঠিক তার হাতের ফাঁকা দিয়ে পড়তেছিল নিচে। আমি দেখে ভয়ে চিৎকার মারতে থাকি। কেমন যেন সেই চিৎকার ছিল এত জোরে, সেই চিৎকারটা ছাদের বাইরে যাচ্ছিল না, এরকম একটা অবস্থা থাকে। কিছুক্ষণ পরে সে আমাকে হঠাৎ করে কেন যাওয়া কি কারণে ছেড়ে দিয়ে সে চলে যায়। আমি প্রচন্ড ভয়ে তাড়াহুড়ো করে উঠে দেখি বাপাশে যে তাল গাছ বা তিতুল গাছ, দুটার পাতা ঝড়ের মতন মোড়ামুড়ি খেচ্ছে, এবং সে ওই পাশে আমার কাছে মনে হলো যে ভাঙচুর করে চলে যাচ্ছে। কিন্তু আশেপাশের যতগুলো গাছ ছিল কোনোটাই নড়ছে না, শুধু ওই তিতুল গাছ আর তাল গাছটাই নড়ছে। আমি প্রচন্ড ভয়ে ছাদের থেকে কাঁথাটা বালিশ দিয়ে পেঁচ দিয়ে আমি ছাদের নিচেই ফেলে দিয়ে ছাদের পরের থেকে বাথরুমের ছাদে এক লাফ দিয়ে নিচেই পড়ে বাড়িতে চলে যায়। আমার আব্বা ডেকে বলে, কিরে বসেন নাকি? আমি বলি হয়। কিরে তুই ছাদের থেকে চলে আসলি কেন? আমি বলি যে আমি প্রচন্ড ভয় পেয়ে ছাদের থেকে চলে আসি। সকালবেলা যেটা হতে থাকে সেটা আমার প্রচন্ড গায়ে জ্বর আসতে থাকে এবং আমার বমি হতে থাকে। আমি আব্বাকে ঘটনাটা খুলে বললে ঠিক ইনামুলকে বাড়ির থেকে ডাইকে নিয়ে আসে। ইনামুলকে ডাকে আনার পরে আমি ইনামুলের কাছে জিজ্ঞেস করি, ইনামুল তুই কি ছাদে গিয়েছিলি? তখন সে বলে যে না, আমি তো ছাদে যাই না, আমি ঠিক 5টাস খেলে এসে 10টার মধ্যেই আমি বাড়িতে শুয়ে পড়ি। বাট ইনামুলের আব্বাও, সে আমার আব্বার সাথে খুব ভালো সম্পর্ক এখনো আছে, যে আমার বাড়িতে এসে বসে বা আমার আব্বা তাদের বাড়িতে যে বসে। ঠিক আমাদের বাড়ির থেকে তার বাড়ি 200 গজ দূরে, এতটুকু ডিফারেন্স। সে বলে যে না, আমার ছেলে তো রাত্রে এসেই বাড়িতে শুয়ে পড়েছে, সে তো ছাদে যায়নি। আমার বুঝতে আর অসুবিধা হলো না যে আমার সাথে যে ঘটনা ঘটাইছে বা আমার সাথে যে এসেছিল বা আমাকে ধরেছিল সে ছিল ভয়ঙ্কর একজন লোক। আমার যেহেতু কোনোভাবেই আমার এই সুস্থ হচ্ছিলাম না, আমার মা আমাদের পাড়ার একটি ছেলে, তার নাম ইকলাস, তাদের বাড়িতে ঘুরতে বা বেড়াতে গেছিল। তখন তার মা আমাকে বলে যে কি ব্যাপার, তোমার বসির কি সুস্থ হয়েছে? আমার বলে যে না, কিছুতেই সুস্থ হচ্ছিল না। তার শ্বশুর
তখন আসে হজ থেকে এসেই তাদের বাড়িতে আসে বেড়াতে। তখন তার শ্বশুরের কাছে আমার মা ঘটনা খুলে বলে। সে তখন আবে জমজমের কিছু পানি এবং কাগজের উপরে কি জন্য লিখে বলে যে আপনার ছেলেকে এটা ভিজেই খাওয়ালে আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ হবে। ওটা আমি নিয়মিত খেলে বাস ওটা খাওয়ার পরে আমি সম্পূর্ণ সুস্থ হই। রাসেল ভাই, এই ছিল আমার সর্বপ্রথম ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে আসছি আমাদের আরো একজন অর্থাৎ দ্বিতীয় অতিথির কাছে এবং তার শেষ ঘটনাটা আমরা শুনবো তার কাছ থেকে। প্লিজ আপনার ঘটনাটা, আপনার নাম বলে শুরু করুন। আমি এনআই আশিক, আমি একটা প্রাইভেট মেডিকেলে 3rd ইয়ারে পড়ছি। আমি আমার জীবনের প্রথম ঘটনাটা বলতে চাচ্ছি, মানে যেখান থেকে আমার সমস্যাগুলো শুরু হয়েছে। ঘটনাটা হচ্ছে 2012 সালের জুন মাসের ঘটনা। তারিখটা মনে নেই, কারণ আমার 12 সাল ডায়েরিটা হারিয়ে গেছে, তারিখটা খেয়াল করতে পারতেছি না। তো আমি তখন প্ল্যান চেট করতাম, মানে হুমায়ুন স্যার এবং জাফর ইকবাল স্যারের বইটি পড়তাম, তো ওখান থেকে ইন্সপিরেশন হয়ে নিজেই আর কি এই জিনিসগুলো করতাম। তো ঘটনার দিন প্রচন্ড গরম ছিল জুন মাসে। আমি রাত 12:30টায় কারেন্ট চলে গেছে, আমি ছাদে চলে যাই। আমাদের বাসাটা ছিল 2 তলা, নিচতলা আমরা থাকতাম, উপরতলা ছিল ওই স্টোর রুম। এবং এটা হচ্ছে মানিকগঞ্জের বাসা আর কি, মানিকগঞ্জে ছিলাম তখন, আমার আম্মু ওখানে চাকরি করতো। তো আমি ছাদে চলে গেছি 12:30টার দিকে। তো তখন কি মনে করে জানি আমি, আমার পকেটে একটা মোম ছিল আর ম্যাচ ছিল, আমি এটা নিয়ে আর কি প্ল্যান চেট শুরু করলাম। তো ওটার একটা পর্যায়ে মানে ওই মোমটাকে ঘিরে ঘুরতে হয়। তো আমি মোমটাকে ঘিরে ঘুরছিলাম, তো 10-12 মিনিট ঘোরার পরে হঠাৎ করে মোমটা নিভে গেছে। নিভে যাওয়ার পর আমি থমকে দাঁড়িয়ে গেলাম ওখানে, যে জিনিসটা কি হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আবহাওয়াটা টোটাল চেঞ্জ হচ্ছে। যেখানে আমি প্রচন্ড গরমে মানে ঘামছিলাম, সেখানে দেখলাম যে আমার প্রচন্ড ঠান্ডা লাগা শুরু করছে এবং আমি ঠান্ডায় কাঁপছি। অথচ মানে আশেপাশে একটা গাছের পাতাও নড়তেছে, মানে একটু বাতাসও নেই আশেপাশে। তো আমি ওই জায়গায় স্টিল দাঁড়ায় আছি। তো কতক্ষণ দাঁড়াইছিলাম জানি না, হয়তো 5-6 মিনিট হবে। হঠাৎ করে একটা সাউন্ড শুনলাম। নর্মালি আমরা যেরকম সাউন্ডটা হয় সামনে থেকে, ডান থেকে, বাম থেকে বা পিছন থেকে কোনো একটা দিক থেকে আসে, সাউন্ডটা আমি মানে টোটাল চতুর্দিক থেকে শুনলাম। যে আমাকে কেউ একজন বললো একদম ক্রিস্টাল, মানে ভয়েসটা আমি ঠিক ব্যাখ্যা করতে পারবো না, এটা যে শুনছে মানে সে বুঝবে আর কি, এটা অন্যরকম আর কি গলাটা ছিল, যে রাতটা তো তোমাদের জন্য নয়, রাতটা আমাদের। এই শব্দটা আমি মানে কথাটা শোনার পর আমি প্রচন্ড ভয় পেলাম এবং ওখানে মুমটা ফেলে দিয়ে আমি নিচে চলে গেছি। এবং তখন থেকে আমার সাথে ঘটনা মানে ঘটা শুরু করছে। তার কিছু আমি আসলে দিনের বেলা মানে যে জিনিসটা মনে করলাম যে হয়তো রাত্রে আমি সাউন্ড হ্যালুসিনেশন হয়েছে, জিনিসটা আমি ভুলও শুনতে পারি, অনেকক্ষণ ঘোরাঘুরি করছে, মাথায় চক্কর টক্কর দিয়ে হয়তো আমি সাউন্ড হ্যালুসিনেশন হয়েছে। আর 2 দিন পর আমি ঢাকায় চলে আসি। তার কয়েকদিন পর আমার আম্মা আমাকে ফোন দেয় বলতেছে যে আশিক মানে আমাদের বাসার ছাদে জানি কি দৌড়দৌড়ি করে, এটা 9:30 বাজে একবার দৌড়দৌড়ি করে আর 12টার পরে দৌড়দৌড়ি করে। তো আমার ভাই আছে নাইম, ও বাসায় থাকে তখন। তাই আমি নাইমের বললাম যে তুই যখন দৌড়ায় সাথে সাথে দৌড় দিয়ে উপরে চলে যাবি, দেখবি যে কেউ আসছে কিনা। তো কয়েকদিন এরকম করছে। তারপর আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আমি তো সাথে সাথে একদম ইনস্ট্যান্ট দৌড়ে উপরে যাই, দেখি কেউ নাই। তাই আমি বললাম এক কাজ কর, ওই বাইরে বালি আছে, বালি করবি যে রাত মানে বিকেলবেলা বা সন্ধ্যার দিকটা তোর ফ্রেন্ডদের নিয়ে পুরোটা ছাদ বালি বিছাই দিবি, যদি কেউ হাঁটেও পায়ের একটা ছাপ পড়ে থাকবে ওখানে। এটা মনে করে আমি ওটা বলছি। তো ওই জিনিসটা করছে। পরদিনও আমাকে ফোন করে বলতেছে যে ভাইয়া গতকাল তো আমি ছাদে বালি বিছাইছি, বাট পরের দিন গিয়ে দিয়ে ছাদে তো মানে পায়ের চিহ্ন তো দূরের থাকে, একটা বালিও নেই। এটা হচ্ছে ঘটনা। তারপরে থেকে আর কিছুদিন পরে, এটা হচ্ছে 12 সালের প্রায় মানে অক্টোবরের দিকে, আমার আম্মা একদিন ফোন করে বলতেছে যে তোর ভাই ভয় পেয়েছে। আমি নাইমের সাথে ফোনে কথা বললাম যে ভাই গত রাত্রে আমি প্রচন্ড ভয় পেয়েছি। কি হয়েছে যে আমি মানে তখন সেই রাত্রে আমার আম্মু বাসায় ছিল না, মানে অফিসের কাজে আর কি ওখানে থাকতে হইতো, মানে থাকছিল আর কি ওই দিন রাত্রে। তো ও রাত্রের 12:30টার পরে প্রায় 1টার দিকে বললো যে আমি মানে দরজা মানে জানালাতে নক করা শব্দ, মানে আমার ঘুমটা একটু হালকা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে জানালা কি যেন নক করতেছে। তো আমাদের হচ্ছে বাসার পাশে লাগে আর একটা বাসা, মানে মাল্টি মানে 6-7 তলা বিল্ডিং। তো ওটা বারান্দার লাইটটা কিন্তু আমাদের জানালায় পড়ে, মানে আমাদের লাইট বন্ধ করলে ওদের বারান্দার লাইট পড়ে। তো বলতেছে যে ভাই আমি রাত্রে হঠাৎ করে মানে শব্দ পাই, আমি ঘুম ভাঙা দেখি যে মানে আধো আলো আধো ছায়াতে আর কি দেখলাম যে একটা লোক, মানে তার লোকটা ফেসের বর্ণনাটা সেরকম দিল যে মানে চাকু দিয়ে পুরাটা মুখে যদি করলে যেরকম হয় না, মানে খাওয়া খাওয়া এরকম আর রক্ত মাখা, ও জামা দিয়ে তাকায় রয়েছে। তো এটা দেখে ধর্মন করে একদম টোটাল মানে যা ছিল ঘুমের রেস্ট ছিল সব কাটা একদম সোজা বসে গেছে। ঠিক এই মুহূর্তে আমাদের তখন সাবলেটে আর কি আমাদের এক আঙ্কেল আর আন্টি ওখানে চাকরি করে, উনি থাকতো। তো আঙ্কেল ওকে ডাকতেছে যে নাইম। তো নাইম বলতেছে যে আঙ্কেল কি হয়েছে, তুমি কিছু শুনছো? নাইম বলতেছে কি, একটা লোক মানে ওই আঙ্কেলের মেয়ে ছিল জুই নাম, যে আমি এইমাত্র শুনলাম মানে জুইকে ডাকতেছে। এটা শুনে তো আমি ঘুম থেকে উঠছি। তো নাইম কি করলো, মানে
ওই রুম থেকে এই রুমে কথা হচ্ছিল, কনভারসেশন। তো আমি ঘর থেকে বের হলাম, বের হয়ে ও দেখলো যে কেউ একজন ওই মানে সিঁড়ি দিয়ে নিচ থেকে উপরে একদম ছাদে দৌড় দিলে যেরকম শব্দটা হয়, ওর কাছে মনে হলো যে কেউ একজন নিচ থেকে দৌড় দিয়ে উপরে চলে গেছে। তো ও এবং আঙ্কেল দুজনই দরজা খুলে বের হলো, আর দুজনে মিলে ছাদে গেছে, গিয়ে ওখানে কাউরে কিছু পায় নাই, নিচে চলে আসছে। তার কিছুদিন পর আম্মা আর কি ওখান থেকে বদলিয়ে চলে আসে। কিন্তু ওখানে যে আঙ্কেলটা এখন উনি ওখানে আছে, আমি লাস্টে যে আমি আজকে আসলাম তার কিছুদিন আগে কথা হয়েছে, 3-4 দিন হবো। এখন ওখানে এই ধরনের ঘটনা ঘটে, রাত্রে জুই কে জানি ডাকে, মানে কারো একটা ফেস দেখা যায়, এই ধরনের ঘটনা ঘটতেছে। অথচ আমার ওই মানে প্যানচেটের আগ পর্যন্ত গত 6 বছর ওখানে আমরা ছিলাম, মানে কোনো ঘটনা ঘটে নাই। ইভেন আমার সাথে তার আগ পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই, তারপর থেকে আমার সাথে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। এটা ছিল ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে। সো থ্যাঙ্কস আপনাকে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং তারপরে আপনার ঘটনাটা আমরা শুনবো। থ্যাংকস রাসেল ভাই। হাই লিসেনার্স, আমি শাকিম হোসেন। আমি এসেছি কোটচাঁদপুর সরকারি কেএমএইচ ডিগ্রি কলেজে পড়াশোনা করি এবং আমি এসেছি ঝিনাইদহ থেকে। তো আমি আমার কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ঘটনায় যেতে চাই। আমার সাথে যে ঘটনাটি ঘটে, আমার তখন এসএসসি পরীক্ষা শেষ হয়। এসএসসি পরীক্ষা শেষ হবার পর যখন আমাদের স্কুল ছুটি ছিল, তো সেই টাইমে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা আমাদের ঈদগাহ মাঠে আড্ডা দিছিলাম। তো হঠাৎ রাত 10টার দিকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের ওই এলাকায় রাসেল ভাই প্রচুর পরিমাণে বাদাম চাষ হয়। তো আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা বাদাম সেদ্ধ করে খাবো। তো মানে বাদাম তুলে তারপরে সেদ্ধ করবেন? জি জি জি, সেদ্ধ করে খাবো। তো তারপর আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা মাঠে রওনা দিই। তারপর যেতে আমরা বাদাম মাঠে থেকে তুলতে শুরু করি, ভূত থেকে। আচ্ছা। তো তারপর তখন আবহাওয়াটা খুবই নরম ছিল, কিন্তু হঠাৎ আমার কিছু ফ্রেন্ড লক্ষ্য করলো যে চারিপাশে যে খেজুর গাছ ছিল, কিন্তু তো খেজুর গাছ প্রচুর মানে জোরে মনে হচ্ছে যে মানে ভেঙে ফেলছে আর কি, প্রচুর জোরে বাতাস হচ্ছে আর ঢিল ছোড়ার শব্দ শোনা যাচ্ছে। তো আমার ফ্রেন্ডরা উপলব্ধি করার পর আমাকে বলে যে সাকিম দেখ হচ্ছে গিয়ে ওইদিকে কি ঘটছে। তো আমিও তখন বিষয়টা লক্ষ্য করি। তো তারপর আমরা হচ্ছে গিয়ে সিদ্ধান্ত করলাম আমাদের আর এখানে থাকা সম্ভব না, তো চল আমরা বাসার দিকে রওনা দিই। তো আমরা যে পরিমাণ বাদাম তুলেছিলাম তো সেটা আমরা রাখিনি, আমরা ওটা নিয়েই আমরা আমাদের ওই গন্তব্যস্থলে আমরা পৌঁছাই, আমাদের স্কুল ঈদগাহ মাঠে। তো ঈদগাহ মাঠে আসার পর আমরা বাদামগুলো ছুঁড়াই। তো ছুঁড়ানোর পর আমার ফ্রেন্ড নাসিম ও আমাকে বলল যে সাকিম তুই পানি নিয়ে আয়, বাদাম সেদ্ধ করতে হলে যেহেতু পানি লাগে, পানি এবং লবণ লাগে। তো আমাকে পানি নিয়ে আসতে বললো কানাপুকুর থেকে। পাশে একটা পুকুর ছিল ভাই, তো ওই পুকুরটার নাম কানাপুকুর। ওই পুকুরকে ঘিরে বর্তমানে এখন অনেক ভয়াবহ ঘটনা ঘটে গেছে এবং এখনো ঘটছে। তো আমি দেখতে পেলাম যে কানাপুকুরের উপর দিয়ে মানে একটা বুড়ো টাইপের লোক মানে পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কোনো পানি নড়াচড়ার শব্দ নেই। তো দেখলাম যে হেঁটে চলে যাচ্ছে। তো আমি প্রচন্ড ভয় পেয়ে যাই রাসেল ভাই। তো ভয় পাওয়ার পর আমি দৌড়ে আসি, সেটা আমার ফ্রেন্ডদেরকে বলি যে ওই দেখ আমি একটা জিনিস দেখলাম। তো ওরা আমার সাথে যাই, যেতে আমরা সবাই দেখতে পাই জিনিসটা। কিন্তু তারপর আমার ফ্রেন্ডরা বলল যে থাক, বেশি বাড়াবাড়ি করার কিছু দরকার নেই, আমরা থেকে বাদাম সেদ্ধটার কাজটা সেরে নিই। তো আমরা আগুন জ্বালাই রাসেল ভাই। আগুন জ্বালানোর পর আমরা ওই সময় কোনো প্রবলেম ফেস করি না। তো আগুন জ্বালানোর পর আমরা বাদাম সেদ্ধর কাজটা শুরু করে দিই। তো যখন আমাদের বাদাম সেদ্ধ কমপ্লিট হয়ে যায় তখন আমরা ওই ঈদগার উপরে বাদামগুলো আমরা ধুয়ে দিই, মানে রাখি আর কি। তো তারপরই রাসেল ভাই ঘটে আসল ঘটনা। তো আমরা শুনতে পেলাম যে ঈদগার পিছন থেকে অনেক জোরে জোরে কে যেন থাবা দিচ্ছে, মানে বাড়ি দিচ্ছে আর কি, আর এমন টাইপের শব্দ করছে যা রাসেল ভাই আমি বলে বোঝাতে পারবো না। দেখেন রাসেল ভাই, আমার এখন কথাটা চিন্তা করে আমার গায়ের লোম খাড়িয়ে গেছে। তো আমরা প্রচুর ভয় পাই। তো আমরা ওই টাইমে ফেস করি যে আমাদের আর এখানে থাকা সম্ভব না, তা চল বাড়ি চল। তো আমরা আঁকাবাকি করে ওই যে জিনিসপত্রগুলো ছিল ওগুলো আমরা নিয়ে বাড়ি থেকে দৌড়ে রওনা দিই। তো আসার পর রাসেল ভাই এখানে ঘটনা শেষ হয় না।
আমি রাতে শোবার পর স্বপ্ন দেখতে পাই যে একটা লোক এসে বলছে যে এই আমরা ওখানে তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম, তা তোরা ওই ঈদগাতে ওইগুলো ঢেলে জায়গাটা নষ্ট করলি কেন? তো এটা আপনি স্বপ্নে দেখেছেন? জি 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 স্বপ্ন দেখেছি। তো তারপর বলল যে যা করেছি ভালো করেছি, যদি ওই সময়ে না আসতিস তাহলে তোদের যে কোনো ক্ষতি করে দিতাম। তো রাসেল ভাই এটা স্বপ্ন দেখার পর সাথে সাথে আমি শুনতে পাই যে আমাদের ঘরের ছাদের উপরে মেঘনি গাছ ছিল। তো মেঘনি গাছে অনেক মোটা ডাল একটা ছাদের উপরে ভেঙে পড়ে। তো ভেঙে পড়ার পর আমার ঘুম ভেঙে যায় হঠাৎ। তো আমি প্রচন্ড ভয় পাই রাসেল ভাই। তো তারপর আমি আমার মামার ঘরে শোবার জন্য চলে যাই। শোবার পর সকালবেলা আমি ছাদের উপরে যেতে দেখতে পাই যে ওই ডালে নখের আঁচড় ছিল। মনে হচ্ছিল যে কে যেন মুঠো করে একটা ওই ডালটা টান দিয়ে ভেঙে ছাদের উপরে রেখে দিয়েছে। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সরাসরি চলে যাবো এখন আমাদের আরো একজন ব্যক্তির কাছে, যিনি এইমাত্র আমাদের সাথে যোগ দিলেন, এবং শুরুতে জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন, প্লিজ একটু বলবেন। হ্যালো লিসনার্স, আমি অপূর্ব। আমি এসেছি দক্ষিণ বাসাবো থেকে। আমি এখন যে ঘটনাটা শেয়ার করব এটা আমার নিজের লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা। এটা ঘটে 27শে অগস্ট 2013-তে। সেই দিন আমার আব্বুর সাথে আমার আম্মুর অনেক ঝগড়া হয়। এমন একটা পরিস্থিতি যে আম্মু বাসা থেকে চলে যাবে। ওকে ফাইন, ঠিক আছে। আম্মু ড্রাইভারকে ফোন দেয়, বাট ওনার ওয়াইফ অসুস্থ ছিল অ্যান্ড সে প্রেগনেন্ট থাকার কারণে সে সেদিন আসতে পারেনি, সে সেদিন ডিউটিতে জয়েন করতে পারেনি। তখন আমি চিন্তা করলাম যে আমার আম্মু চিন্তা করলো যে সে বাসে যাবে। তখন আম্মু একটা মহিলা মানুষ এত রাত্রেবেলা বাসে করে যাবেন, তখন আমি চিন্তা করলাম যে থাক আমি আম্মুকে নিয়ে যাই। আম্মু আমাকে নিতে চাইল না, কজ যে আমার নানু বাসাটা এটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁ। সেই রাস্তাটা যে রাস্তাটা ধরে যেতে হয় এটা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে। রাস্তাটা খুবই খারাপ এন্ড এখানে প্রচন্ড অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আম্মু আমাকে নিয়ে যেতে চাইলো না। আম্মু বললো যে সেখানে তুমি ড্রাইভ করতে পারবা না। বাট অনেকটা ঝগড়াঝাটি করেই আমি আম্মুর সাথে বের হলাম। ওকে ফাইন। রাস্তাতে অনেক জ্যাম থাকার কারণে আমরা আমার নানু বাসায় যেতে একটু লেট হয়ে গেল। ইট ওয়াজ মেবি 12:45। আমার বলে রাখি যে আমার নানা এবং নানু হার্টের রুগী, ওরা যার কারণে ওনারা বেশি রাত জাগেন না। আপনি জানেন রাসেল ভাই যে গ্রামের মধ্যে মানুষজন 8-9টার সময় খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে যান। আমরা যখন সেখানে গেলাম 1:45টার দিকে, তখন বাসা সবাই ঘুমাচ্ছিল। আমরা যাওয়ার পরে সবাই খুব অবাক হয়ে যায় আমাদেরকে দেখে। তখন আমার আম্মু তাদেরকে বলে যে এখন তোমরা ঘুমিয়ে যাও, আমি সকাল হলে তোমাদের সাথে এই ব্যাপারে কথা বলবো। তখন সবাই আমার আম্মুকে মেনে নেয়, কারণ অনেক দূর জার্নি করে আসছি, তাই সবাই যে যার মতো ঘুমিয়ে যায়। আমার রাসেল ভাই বই পড়া রাত্রেবেলা খুব অভ্যাস আছে, যার কারণে আমার সেদিন রাত্রেবেলা মোটেও ঘুম আসছিল না। আমার যতটুকু মনে পড়ে রাসেল ভাই, আমি ঠিক 2:21 আমি বাসা ছাদে যাই। এখন রাসেল ভাই আমি আমার নানু বাসার লোকেশনটা বলি। আমাদের নানু বাসাটা হচ্ছে অনেক বড় একটা এরিয়াতে, ঠিক আছে। এটা হচ্ছে সোনারগাঁর পিরোজপুরে। আমার নানু বাসা থেকে ঢুকলেই হাতের বাম পাশে হচ্ছে একটা মসজিদ, আর বাসার একদম ফ্রন্ট সাইডে হচ্ছে একটা বিশাল বড় একটা পুকুর। আর আমার নানার পারিবারিক কবরস্থান হচ্ছে ঠিক আমার নানু বাসার নিচেই। আমার নানা নানুর বাবা মার পারিবারিক কবরস্থান। ছাদ থেকে দাঁড়ালে প্রথমেই সেটা চোখে পড়বে। আর তার ঠিক একটু সামনেই রয়েছে সোফার মতন একটি জায়গা, যেখানে আমার নানা ভাই বসার জন্য একটি সোফার মতন বানিয়েছেন। বলে রাখা ভালো, সেখানে অনেক গাছগাছালি আছে এবং সেখানে আমার নানা ভাই সব সময় সন্ধ্যার পরে মাগরিবের আজানের পরে 100 পাওয়ারের বাল্ব জ্বালিয়ে রাখেন। তো সেখানে সাফিসিয়েন্ট লাইট অলওয়েজ থাকে। রাসেল ভাই আমি স্মোক করি। আমি সেখানে গিয়েছিলাম, আমি ছাদের মধ্যে ছিলাম এবং স্মোক করছিলাম এবং আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম ফোনে। হঠাৎ করে আমার চোখ যায় বাসার নিচে। আমি দেখতে পাই যে সে যেই সোফাটা ছিল সেখানে একটা বড় একটা কুকুর, পুরা কালো সেটা ছিল, অ্যান্ড সেটা আমার নানার বাবা মার কবরের দিকে তাকিয়ে গোংরানি করছিল এবং সেটা কান্না করছিল। জিনিসটা আমার কাছে খুবই উইয়ার্ড লাগে। তখন আমি সাইড চেঞ্জ করে যাই, আমি মসজিদের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকি অ্যান্ড স্মোক করতে থাকি অ্যান্ড ফোনে কথা বলতে থাকি। হঠাৎ করে
আমি আমার ঠিক বাম কানে একবার আমার নানার গলার ভয়েস শুনতে পাই। বলে রাখা ভালো রাসেল ভাই যে আমার নানা হার্টের রোগী, অবভিয়াসলি উনি ছাদের মধ্যে আসবেন না, আর আমি ছাদে শুধু আমি একাই ছিলাম, আর আমার সাথে আর কেউই ছিল না। এভাবে চলে যায়, আমি জিনিসটাকে ততটা মনে নেইনি। আমার চিন্তা ভাবনা ছিল এরকম যে আমি সারা যত যাই হোক আমি রাত্রেবেলা ছাদেতেই থাকবো। ওকে, ঠিক আছে। তখন এভাবে চলে যায়, 5-10 মিনিট চলে যায়, টেরও পাই না, কোনো কিছু মনেই হয় না। তখন হঠাৎ করে আমার কাছে কেন যেন মনে হলো আমার বাম পাশ দিয়ে কেউ যেন হেঁটে চলে গেল, কালো রঙের বোরকা পরে। আমি জিনিসটা বুঝতে পারলাম যে আমার সাথে কিছু একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে, সামথিং ইজ গোয়িং রং। তখন আমি আমার গার্লফ্রেন্ডকে বললাম আমি তোমাকে পরে ফোন দিব। দেন আমি রাসেল ভাই শুনেছি বড়দের কাছে যে আগুন থাকলে নাকি কোনো খারাপ জিনিস নাকি কারো ক্ষতি করতে পারে না। তখন আমি আরেকটা সিগারেট ধরালাম, ধরিয়ে আল্লাহর নাম স্মরণ করতে করতে এক দৌড় দিয়ে ছাদ থেকে নেমে যাওয়ার চেষ্টা করলাম। তখন রাসেল ভাই আমি যেটা শুনতে পেলাম, একটা মেয়ের গলার ভয়েস, যার গলার ভয়েসটা ছিল ঠিক তার মতন যার সাথে আমি ফোনে কথা বলছিলাম। সে আমাকে ডাকছে, প্লিজ যেও না, প্লিজ যেও না, একবার আসো, ফিরে আসো। আমি সেটার দিকে তাকানোর সাহসও করিনি। আমার কেন যেন আমার মন বলছিল যে আমি যদি পিছে ফিরে তাকাই হয়তো আমি বেঁচে ফিরতে পারবো না এই ছাদ থেকে। আমি নেমে গেলাম বাসার ছাদ থেকে। আমি বাসায় এসে খুব ভয় পেলাম অ্যান্ড ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা, সেই দিন রাত্রেবেলা আমি খুব খারাপ স্বপ্ন দেখলাম। একটা মেয়ে বোরকা পরা, বাট তার চেহারাটা বোঝা যাচ্ছে না, বাট তার গলার ভয়েসটা ছিল ঠিক সেই মেয়েটার মতন যে মেয়েটা আমাকে ছাদে আমাকে ডাক দিয়েছিল পিছন থেকে। সে আমাকে বলল যে তুই আমার কথা শুনোস নাই, তুই তোর জীবন থেকে অনেক প্রিয় একটা জিনিস হারাবি। এই জিনিসটা দেখার সাথে সাথে আমি ঘুম থেকে ভেঙে যাই, আমার ঘুম ভেঙে যায়। তখন বাজতে ছিল ঠিক 9টা। 10:30টার সময় আমার আম্মুর বাড়ি একটা ফোন আসে। আমার ফোন পাওয়ার সাথে সাথেই আম্মু কান্নায় ভেঙে পড়ে। আম্মু আমার দিকে তাকিয়ে বলে তোমার ফুপু আর নাই। রাসেল ভাই, আমি কখনো বিশ্বাসও করতে পারি নাই এইভাবে আমার ফুপু চলে যাবে। বলে রাখি রাসেল ভাই, আমি জানতাম যে আমাদের ছাদটা, ওই নানু বাসার ছাদটা ভালো না, বাট তবুও আমি যে কেন গিয়েছিলাম ওখানে আমি নিজেও জানি না। থ্যাংক ইউ সো মাচ। আমরা ঘটনাটা তার সাথে ঘটে একদম অন্যভাবে। আচ্ছা, আপনার নামটা আরেকবার একটু প্লিজ বলবেন। হ্যালো লিসেনার্স, আমি মামুন হাসান। আচ্ছা, আপনার বোবা ধরার ব্যাপারটা কিরকম আপনি একটু বলেন তো আমাকে। আমার বোবা ধরার ব্যাপারটা হচ্ছে যে সবাই বলে যে বোবা ধরলে যে নাক এবং পায়ের বুড়ো আঙ্গুল যদি সমানভাবে থাকে এবং চিঠে মানুষ থাকে তখন তাকে বোবা ধরে। কিন্তু আমার বোবা ধরার ব্যাপারটা হচ্ছে অন্যরকম, যে আমার যখন বোবা ধরে তখন কন্টিনিউস ধরতেই থাকে। আমি যদি কাত হয়ে শুই দেন আমার বোবা ধরবে, এবং আমি যদি উপরে শুই তবুও বোবা ধরবে, আমি যদি কোথাও হেলান দিয়েও থাকি তবুও আমার বোবা ধরবে। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে আমার বাসা যেহেতু লালমনিরহাটে এবং আমি ঢাকায় পড়াশোনা করি, তো যখন আমি জার্নি করি মাঝে মাঝে দেখা যাচ্ছে আমার বাসের সিটের মধ্যে আমি যাচ্ছি, যে বাসের সিটের মধ্যে আমার বোবা ধরতেছে। সেক্ষেত্রে আমার পাশের যে বসে থাকে তাকে বলতে হয় যে আমার যদি কোনো ধরনের বোবা ধরে বা কোনো ধরনের সমস্যা হয় আপনি ভয় পাবেন না, আমাকে একটু ডেকে দিবেন। তো এটাই হচ্ছে কথা। কি হয় বোবা ধরার সময় একটা জিনিস দেখা যাচ্ছে যে কোনো একটা চাপ আমার মাথার মধ্যে আসতেছে, কোনো একটা চাপ আসতেছে, এবং আমি জিনিসটা অনুভব করতেছি যে আমার একটা চাপ আসতেছে এবং আমার সবকিছু একদম অবশ হয়ে যাচ্ছে, বাট আমি কিছু করতে পারতেছি না। আবার আস্তে আস্তে জিনিসটা নিজে যখন আমি চেষ্টা করি যেটাকে থেকে ভেঙে যাব তখন আবার আস্তে আস্তে ঠিক হয়ে আসতে পারি আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম নাফিসা চৌধুরী, আমি ইউএসএতে থাকি। আজকে আমি যে ঘটনাটি বলবো এটি একটি আমার জীবনের দুর্ঘটনাও বলতে পারেন। আমার বিয়ে হয় 2002 সালে। বিয়ের পর স্বামীর সাথে আমি আমেরিকায় চলে আসি। এখানে আসার পর একটা কফি শপে রাতে ডিউটিতে কাজ করি। প্রতি রাতের মতো সে রাতেও কাজ করতেছিলাম। ঘটনার শুরু আসলে এখান থেকেই। রাত 2টা কি 3টার দিকে আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যাওয়ার কিছুক্ষণ পর ভেতরে লাইট অফ হয়ে যায়। এখানে কারেন্ট যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, লাইট বন্ধ হয়ে যাবে কেন এই ভেবে খুব ভয় পেতে থাকি। ভেতর থেকে চিৎকার করতেছিলাম, মনে হইতেছিল যে আমার কথা কেউই শুনতে পাচ্ছে না। বাইরে সামান্য কিছু আলো এসে দেয়ালে পড়ছিল, আমার ছায়াটা আমি দেয়ালে দেখতে পাচ্ছিলাম, কিন্তু লক্ষ্য করলাম যে আমার ছায়ার পিছনে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মনে হলো যে এটা তো আমার ছায়া, কিন্তু আরেকটা ছায়া কার? এটা দেখা মাত্রই আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন চোখ খুলি দেখি যে বাসার বিছানায় শুয়ে আছি, এবং পরে শুনতে পাই আমার বস আমার স্বামীকে ফোন করে ঘটনা বলে। আমি ওয়াশরুমের সামনে
জ্ঞান হারিয়ে পড়েছিলাম। এই ঘটনার 1 মাস পরে আমি আল্লাহর রহমতে সন্তান সম্ভবা হই। একদিন দিনের বেলায় সোফায় শুয়ে আছি, লক্ষ্য করলাম যে আমাদের কিচেন থেকে একটা 3-4 বছরের বাচ্চা মেয়ে ডাইনিং রুমের দিকে এসে মিলিয়ে গেল। আমি উঠে কিচেন এবং ডাইনিং রুম চেক করি, কিন্তু কিছুই দেখতে পেলাম না। ফিরে ড্রয়িং রুমের কাছে আসতে দেখি ওই বাচ্চা মেয়েটা আমার জায়গায় বসে আছে এবং ইশারা করে আমার দিকে কিছু একটা দেখাচ্ছে। আমি আসলে ভয়ে চিৎকার দিলে আমার স্বামী উপর থেকে এসে আমাকে নরমাল করে। এভাবেই দিনের পর দিন অ্যাবনর্মাল কিছু ঘটনা আমার সাথে ঘটতে থাকে। সবচেয়ে অ্যাবনর্মাল যে বিষয়টা আমার সাথে হয় সেটা হলো, ডক্টররা যখন আমার বেবির হার্টবিট চেক আউট করে তখন তারা 1বার 2বার 3বারের চেক আউটেও বেবির হার্টবিট খুঁজে পায় না। যতবারই ডাক্তারের কাছে গিয়েছি আসলে ততবারই এরকম হয়েছে। কয়েকবার চেক আউট করার পর তারা বেবির হার্টবিট খুঁজে পায়। এরকম অ্যাবনর্মাল একটা ব্যাপার আসলে এখানকার ডক্টররাও কখনো ফেস করে নাই। এভাবে প্রায় আমি মাঝে মধ্যে একটা বাচ্চা মেয়ে আর একটা মহিলাকে আমার আশেপাশে অল্প সময়ের জন্য দেখতে পেতাম, এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো ওই মহিলাটা দেখতে অবিকল আমার মতো ছিল, কিন্তু হাত পা গুলা ছিল অনেক কুৎসিত ও ছোট ছোট। আর আরেক রাতে আমি একটা ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখি যে একটা বাচ্চা মেয়ে আমার পেটের উপর বসে তার 2 হাতের নখ দিয়ে আঁচড়াচ্ছে। এরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে আমার পরিবারের সাথে এই বিষয়গুলো নিয়ে আমি আলাপ করি। ওরা আমাকে বাংলাদেশের কুমিল্লার এক বড় হুজুরের কথা বলে। তো এই অবস্থায় এত বড় জার্নি করাটা আসলে ঠিক মনে করলাম না। তারপরেও আমি আর আমার স্বামী দুজন মিলে বাংলাদেশে আসার জন্য রওনা হই। বিমানের ভিতরেও আমার সাথে অনেক কিছু অ্যাবনর্মাল ঘটনা ঘটে। আমি বিমানের ওয়াশরুমে যখন যাই তখন দেখি যে কেউ একজন পেছন থেকে হয়তোবা আমার কোমর ধরে পেটের মধ্যে জোরে একটা আঁচড় দিল। আমি তখন চিৎকার করে ওয়াশরুম থেকে বের হয়ে এলাম। একটা এম্বারেসিং একটা সিচুয়েশনের মধ্যে আসলে তখন আমি পড়ে গেছিলাম। সারাটা রাস্তা তখন ভয় আর টেনশনে কাটতে থাকলো। বাংলাদেশে আসার পর আমি আমার খালার বাসায় উঠি। খালা আমাদেরকে বড় হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর আমাকে দেখে আমার সব কথা শুনে যা বললেন তার জন্য আসলে প্রস্তুত ছিলাম না। উনি বললেন, আমি যে সন্তান ধারণ করছি সেটা আমাদের সন্তান না, এটা একটা জিনের সন্তান, আর এটা যাদের সন্তান তারা আমার কাছ থেকে এটা নিতে চাচ্ছে বলেই আমাকে বারবার দেখা দিচ্ছে। তারপর এই হুজুরের কাছেই আমার ট্রিটমেন্ট চলতে থাকে। এর মধ্যে মাঝে মাঝে আমি যখন একা থাকি তখন আমি অনেক ভয়ঙ্কর কিছু ফেস করি, যেমন আমার পেটের উপরে মনে হয় যে ঠান্ডা হাতের কোনো স্পর্শ অনুভব করি, আর মাঝে মাঝে ওই হাতটাকে আমি দেখতেও পাই। বাংলাদেশে থাকতেই আল্লাহর রহমতে আমার বেবি সুস্থভাবে দুনিয়াতে আসে, কিন্তু ভাগ্যে হয়তো বা আমার অন্য কিছুই লেখা ছিল। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের বেবিটা আমাদের কাছে নাই। সারা বাড়ি খুঁজতেছি বেবিকে, আর খুঁজে পেলাম না। পুরা ফ্যামিলি, পুরা এলাকাতে হইচই পড়ে যায়। আজ 7-8 বছর পরও আমরা আমাদের বেবিকে খুঁজে পাই নাই, আমিও আর মা হতে পারি নাই। এই ছিল আমার জীবনের এক ঘটনা, কি দুর্ঘটনা কি বলবো। আল্লাহর কাছে প্রার্থনা করি কাউকে যেন আল্লাহ আমার মতো এই পরিস্থিতিতে না ফেলায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা সরাসরি চলে যাই আপনার ঘটনায়। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল সেটা ছিল 2011 সালের ডিসেম্বর কিংবা নভেম্বরের দিকে, তারিখটা আমার সঠিক মনে নেই। সেদিন আমি কোচিং করছিলাম, আমার সামনে এইচএসসি এক্সাম ছিল। তো কোচিং ক্লাস শেষে আমার যার কাছে আমি ছোটবেলায় ড্রয়িং শিখতাম সে স্যার আমাকে ফোন করলো যে এখানে একটা ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, তুমি সেখানে আসো। আমি কোচিং ক্লাস থেকে একটা ক্লাস বাদ দিয়ে সেখানে চলে যাই এবং সেখানে যে স্যারের সাথে দেখা করছি। স্যার আমাকে অ্যাটেন্ড করতে বলে আমি অ্যাটেন্ড করতে পারি না, কারণ সেখানে দেবী মানে যে আমার গার্লফ্রেন্ড ছিল তার সাথে আমার দেখা হয়েছে এবং তার সাথে আমার অনেক আগে ব্রেকআপ হয়েছিল। সেখানে একটা মানসিক অস্থিরতার কারণে আমি কম্পিটিশন অ্যাটেন্ড করতে পারি না এবং সেখান থেকে মন খারাপ করে আমি আমার ফ্রেন্ডদের সাথে, আমার ফ্রেন্ড সুলতান এবং রিফাতের সাথে হাঁটতে হাঁটতে কলেজ রোডের দিকে যাচ্ছিলাম এবং কলেজ রোড পার হয়ে যখন শেরপুর কলেজে গেলাম তখন কলেজের সামনে থেকে সুলতান এবং রিফাত বললো যে আমরা বাসায় চলে যাই, তুই একটু ঘোরাফেরা করে চলে যাও, আমাদের একটা কাজ আছে। তো তখন মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে, চারিদিকে কুয়াশা, অন্ধকার হয়ে আসছে, আশেপাশে কেউ নাই। আমার ভালো লাগলো না, আমি বাসার দিকে রওনা হতে থাকলাম। এই সময় মনে হলো পাশের ঝোপে একটা বেড়াল মিউ মিউ করে চেঁচাচ্ছে বা ডাকছে। তো আমি পাশের ঝোপে দেখতে পারলাম যে একটা ডালের নিচে একটা বেড়াল চাপা পড়ে গেছে, সে বেরোতে পারছে না। তো আমার তাকে হেল্প করতে ইচ্ছে হলো, তো আমি তখন ওই ডালটা সরিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে বিড়ালটা দৌড়িয়ে চলে গেল। জিনিসটা আমার অনেক ভালো লাগলো, মনে হাসি পাইলো।
যে তখন বিড়ালটা সরে যাওয়ার সাথে সাথে হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, সেটা ছিল একটা পাথরের শিবলিঙ্গ। এমনিতে আমি অনেক শিল্পকর্ম এই ধরনের জিনিস অনেক পছন্দ করি, তো আমার মনে হইলো যে পাথরের শিবলিঙ্গ এবং অনেক পুরাতন এবং প্রাচীন মনে হচ্ছিল দেখে। তা আমার মনে হলো যে আমি এটা বাসায় নিয়ে যাই, যে বাসায় নিয়ে যেতে হলো। আবার এমন মনে হলো যে এটা বাসায় নিয়ে যাওয়া ঠিক হবে না, কার না কার চুরি করা এটা হবে, কিছু হবে, কিন্তু সাইজলো না, মনে হলো নিয়ে যাই। তো ওটা আমি তোলার চেষ্টা করলাম, কিন্তু এতটাই শক্ত ছিল তোলা সম্ভব ছিল না, মনে হচ্ছে একদম মাটির সাথে গেঁথে আছে, ভিত দেওয়া। তো মনে হলো যে আমি সকালে বাবা কিংবা অন্য কাউকে নিয়ে এসে শিবলিঙ্গটা তুলে নিয়ে যাব। সেজন্য আমি আমার ফোন থেকে একটা ছবি তোলার ট্রাই করলাম। ছবি তুললাম, তো ছবি তোলার সাথে সাথে অটোমেটিক্যালি ফোনটা হ্যাং করলো। ফোন হ্যাং হইতেই পারে, আমার ফোনে একটু প্রবলেম ছিল আগে থেকে, তো ফোন হ্যাং হইতেই পারে। তো ফোনটা রেস্টার্ট দিয়ে আবার অন করলাম এবং ছবিটা দেখার ট্রাই করলাম। যেই ছবিটা আমি ওপেন করলাম সেই পিকচারটা বারবার জুম ইন জুম আউট হতে থাকলো অটোমেটিক্যালি, এবং সেটা ফোকাসের কারণে আমার মাথাটা ঘুরে গেল এবং আমি মানে প্রচন্ডভাবে ঘুরে গেল এবং অসুস্থ ফিল করলাম এবং বসে পড়লাম এবং হাত থেকে ফোনটা পড়ে গেল। তখন পাশে একটা ধাপ ছিল, সেখানে আমি বসলাম, বসে ফোনটা তুলবো, সেই সময় দেখে অন্য একটা হাত সেই ফোনটা তুলে নিলাম। আমি ভাবলাম কে ফোন তুলে নেবে, আশেপাশে কেউ ছিল না। হঠাৎ তাকিয়ে দেখি জেবি, অর্থাৎ আমার গার্লফ্রেন্ড যার সাথে ব্রেকআপ হয়েছিল, সে ফোনটা তুলে নিয়ে আমাকে বকাঝকা শুরু করলো যে তোমার তো কাজ নেই, এইসব সারাদিন এইসব কাজ করে বলো। না, আমার পার্সোনাল কথা হলো সেই সময় মানে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় অন্ধকার হয়ে গেছে চারিদিক, আরো কুয়াশা বেড়ে গেছে, প্রচন্ড শীত ছিল। তো আমার মনে হলো যে আমার বাসায় যাওয়া দরকার, কারণ আমি অসুস্থ হয়ে পড়তে দিয়েছি, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে ফোকাসের কারণে, ক্যামেরার ফোকাসের কারণে। তো তখন দেখলাম আশেপাশে কোনো রিক্সাও নেই, আমার পক্ষে যাওয়া সম্ভব নয় বাসায় হেঁটে হেঁটে। তো আমি তাকে বললাম তুমি কি আমাকে হেল্প করে বাসায় যাওয়ার জন্য, আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি। তখন সাথে সাথে দেখি দূর থেকে একটা রিক্সা আসছে। তো সে রিক্সাটাকে ডাকলো, আমি রিক্সা ওঠার ট্রাই করলাম, কিন্তু রিক্সা উঠতে পারছিলাম না। সে আমাকে বললো ঠিক আছে আমি হেল্প করছি, আমি বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আমি পুরো অবাক হয়েছিলাম এবং কোনো কথাই বলতে পারছিলাম, মানে আমি যেখানে থাকি সেখান থেকে তার বাসা অনেক দূরে, সে কিভাবে সেটা আসে, আর সন্ধ্যা হয়ে গেছে, সে কখনো বাসা থেকে তার ফ্যামিলি কখনো বাইরে অ্যালাউ করে না। তো সে রীতিমতো আমাকে রিক্সা নিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দেয়। এই সময় পুরো অবাক হয়ে গেছে ঘটনা, মানে কিভাবে সে আমার পাশে বসে আছে। তো বাসার সামনে এসেছি, এতক্ষণ আমি একটা কথা বলিনি। তখন আমি বললাম যে বাসার ভিতরে আসো, সে বাসার ভিতরে আসতে চাইল না। তাই আমি বললাম না বাসায় মা আছে, তো ভিতরে চলো। তো ভিতরে গেল, তো ভিতরে যেয়ে আমি তাকে ড্রয়িং রুমে বসতে দিয়ে বাসায় আসলে কেউ ছিল না, আমি তাকে মিথ্যা বলেছিলাম। তো দরজা লক করে আমি তাকে বলি যে বাসায় আসলে কেউ নাই। সে রীতিমতো মাইন্ড করে, বাসায় কেউ নাই, এটা কেন আগে থেকে বলা হয়নি, এরকম অনেক পার্সোনাল কথাবার্তা হয়, রীতিমতো অনেক ইমোশনাল কথাবার্তা হয় এই ব্রেকআপ নিয়ে এবং অনেক আগেকার অনেক কথা নিয়ে। তো শেষমেশ সে উত্তেজিত হয় এবং রাগ করে, রেগে দাঁড়িয়ে যায় এবং বলে যে এসব কথা অনেক হয়েছে। রীতিমতো তখন আমরা দুইজনে কান্নাকাটি করছি, রীতিমতো রাগ করে এবং দরজা বলে যে আমি এখন যাবো। আমি তখন বলি যে না যেতে যাবো না। তখন সে অনেক জোরে একটা আমার গালে চড় মারে, এরপর আমার কিছু মনে নেই। তো যখন আমি হয়তো অজ্ঞান হয়ে গেছিলাম, তো আমি যখন আমার ঘুমটা ভাঙলো তখন আমার বারবার কলিং বেল বাজছে। তখন বাবা মা বাইরে গেছিল, বাবা মা আসছে আর বারবার কলিং বেল চাচ্ছে। তো আমি দরজাটা এখন খুলবো, কিন্তু ভাবছি সে জেবি কোথায় গেল। আমি দরজা খোলা বাদ দিয়ে তাকে খুঁজতে শুরু করলাম, আমার আশেপাশে কোথাও তাকে পাইলাম না। তো দেখলাম দরজাটা লকই আছে, ভিতর থেকে লক। আমি কিছু বুঝতে পারলাম না, বারবার কলিং বেল টিপছে, দরজা বাড়ি দিচ্ছে অনেকক্ষণ থেকে। তো দরজাটা খুলে দিলাম, বললো যে কেন, আমি বললাম মাথা ব্যথা, দোহাই দিয়ে আমি রুমে চলে আসলাম। তো রুমে এসে যেটা দেখলাম, আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে যেয়ে দেখি আমার গালে রক্তের দাগ আছে। এবং যখন একটা কথা বলেছিলাম যে আমরা দুজনে কাঁদছিলাম, কান্নার সময় তার চোখটা মুছে দেওয়ার ট্রাই করেছিলাম এবং হাতেও রক্ত লেগেছিল। তো যখন আমি তখন এই জন্য ভাবলাম যে আসলে এটা কি মানে আমার ভাবনা থেকে এসছে নাকি আমি কল্পনা করেছি যে এটা হয়েছে, নাকি এটা আসলেই ঘটেছিল। কিন্তু যদি আসলেই ঘটে থাকে তাহলে গালটা ফুলে গেছে এবং রক্তের দাগ আসলো কোত্থেকে, হাতে বা রক্তের দাগ আসলো কোত্থেকে। এটাই ছিল আমার ঘটনা। হ্যালো ডিয়ার লিসেনার্স, সবাইকে ভূত এফএম এ স্বাগতম। রাসেল ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে, আপনি প্রত্যেক সপ্তাহে আমাদের জন্য ভূত এফএম এ বিভিন্ন মানুষের ঘটনা তুলে ধরেন। যদি আজকে আমি আমার জীবনের, আমি এটা ভয়াবহ বলবো না, এটা আমার জীবনের সবচেয়ে অলৌকিক ঘটনা, ইনফ্যাক্ট
আমরা সব ধর্মে বিশ্বাস করি যে উপরওয়ালা আল্লাহ তাআলা, ভগবান, গড, যে নামেই তাকে ডাকেন না কেন, উনি যে আছেন, ওনার অস্তিত্ব আমাদেরকে প্রমাণ দিয়ে থাকেন হাতে নাতে। এরকম আমি একটা প্রমাণ আমি আমার জীবনে আমার কর্মক্ষেত্রে পেয়েছি। আমি রেসিডেন্সি ট্রেনিং করছি কার্ডিওথোরাসিক সার্জারিতে হেইডেলবার্গ ইউনিভার্সিটি হসপিটাল, জার্মানি। আমি 3 বছর ধরে এখানে ট্রেনিং এ আছি। আমার জীবনে আমি অনেক পেডিয়াট্রিক সার্জারি অপারেশন করেছি, পেডিয়াট্রিক কার্ডিওথোরাসিক, ভালভ রিপ্লেসমেন্ট, অনেক কিছুই করেছি। আলহামদুলিল্লাহ কোনোদিন এরকম ঘটনা আমি দেখিনি। তো কেসটা যেটা আমার কাছে এসেছিল এটা আমাদের রেগুলার প্রসিডিওর, এমন কোনো টাফ কিছু ছিল না। বিএসডির একটা পেশেন্ট ছিল, একটা বাচ্চা। তো যে ঘটনাটা ঘটে, যে অলৌকিক ব্যাপার যেটা হয়, যে আপনারা সবাই হয়তো জেনে থাকেন যে অপারেশনের সময় যে অ্যানেস্থেসিওলজিস্ট থাকে তার অনেক বড় একটা দায়িত্ব থাকে, যে বেসিক্যালি অ্যানেস্থেসিয়া আমরা যখন দেই তখন পেশেন্ট সার্ভাইভ করতেও পারে, অনেক সময় আবার সে ব্যাক নাও করতে পারে, মানে অ্যানেস্থেসিয়াতে রিঅ্যাকশন হয়ে মারাও যেতে পারে। এটা মোটামুটি সবাই জানে, অপারেশনের সময় আন্ডারটেকেন নাও হয়ে থাকে। ইউজুয়ালি এটা এরকম এখনকার দিনে রিস্ক অনেক কমে গেছে, ইউজুয়ালি এরকম হয় না। বাট অ্যাক্সিডেন্টলি আমরা যে বাচ্চাটার অপারেশন করতে নিয়েছিলাম সেই বাচ্চাটার অ্যানেস্থেসিয়াতে তার সামহাউ সে আর রেসপন্স করলো না। যে অ্যানেস্থেসিওলজিস্ট ছিলেন উনি বেসিক্যালি একজন ইরাকি অ্যানেস্থেসিওলজিস্ট, উনিও ট্রেনিং করছেন অ্যানেস্থেসিয়ার উপর হেইডেলবার্গ ইউনিভার্সিটি হসপিটালে। তো বেসিক্যালি যখন উনি দিলেন তার 15 থেকে 20 মিনিটের মধ্যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল। আমরা তাকে কোনোভাবেই সার্ভাইভ করাতে অনেক ট্রাই করেছি, আমরা ব্লু কোট টিম কল করেছি, আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, বাট উই ডিডন্ট মেক ইট টু দ্য এন্ড। আমরা আমাদের মনিটরে ইসিজি করছি, সবই দেখছি যে সব প্লেন আসছে, দ্যাট উই লস্ট দ্য চাইল্ড। And it happened last year, 2012 অক্টোবরের দিকে। তো যখন এরকম হলো, then we felt very sorry for ourselves, but we tried our best. But আমরা যখন ডিক্লেয়ার দিব যে we couldn't make him to the end, অপারেশন আমরা করতে পারিনি, তার আগেই আমরা লস্ট করে ফেলেছি বাচ্চাটাকে। ঠিক 20 মিনিট পরে এভরিথিং ইজ ডান, এন্ড টু দ্য এন্ড। 20 মিনিট পরে হঠাৎ করে বাচ্চাটা কেঁদে উঠলো। বাচ্চাটা যখন আমরা পুরা ওটি আমরা সব রাশ করে আসলাম, যে যেখানে বাচ্চাটাকে রাখা হয়েছে আমরা সবাই রাশ করে, বাচ্চা কেঁদে উঠলো, বাচ্চা হাত পা নাড়াচ্ছে, এভরিথিং জাস্ট ইসিজি আবার চালু হয়েছে, কার্ভ দেখা যাচ্ছে, পালস পাচ্ছি আমরা, এভরিথিং জাস্ট বাচ্চা হি ইজ এ নর্মাল কিড, বিহেভিং লাইক এ নর্মাল। উই জাস্ট মানে আমরা কি বলবো, আমরা জাস্ট দেখা মাত্র আমি সাথে 2 রাকাত নফল নামাজ অন স্পট, আমি জাস্ট ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়েছি। যে আই হ্যাভ সিন দ্য most uncommon and miracle thing in my life today, and আমি এটা জীবনে কোনোদিনও ভুলবো না। এটা মেডিকেল সায়েন্সের ভাষায় ইটস কমপ্লিটলি ডেড, মানে আমরা কোনোদিনই এটা সম্ভব না মেডিকেলের ভাষায় কোনো মেডিসিন দিয়ে একটা মরা মানুষকে জীবত ফেরত আনা। ইটস লাইক মিরাকেল অফ আল্লাহ অ্যান্ড নাথিং টু অল। আমার ঘটনাটা বেসিক্যালি যতটুকু না ভয়ের, এটা বেসিক্যালি ভয়ের আমি বলবো না, এটা সম্পূর্ণ একটা অলৌকিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং তার যে উপস্থিতি আছে, এটাই আমার জীবনের মধ্যে দিয়ে উনি আমাকে দেখিয়েছেন। এবং এর পরের দিন থেকে আমি মানে আমার ভিতরে যে একটা আল্লাহ ভীতি আসছে সেটা আরো অনেক গুণে বেড়ে গেছে, এবং দ্যাট ওয়াজ মিরাকেল। দেন আমরা তার পরের 2 দিন পরে আমরা বাচ্চাটার আবার অপারেশন করি এবং সাকসেসফুলি উই হ্যাড সাকসেস এট দ্যাট টাইম। বাট আমার জাস্ট এটুকুই বলার যে ভূত এফএমে সাধারণত সব সময় হয়তো কারো জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা, জিনে ধরা বা এরকম ঘটনাগুলো আমরা শুনে থাকি, বাট কারো জীবনের যে একটা ঘটনা যেটা কিনা সত্যিকার অর্থে হতে পারে, অলৌকিক হতে পারে, মিরাকেল হতে পারে, এরকম ঘটনাও আই হোপ ভূত এফএমে হয়তো আপনারা শুনে থাকবেন। আমার যে ঘটনা এটা একটা অন্যতম অভিজ্ঞতা এবং এটা আমি জীবনেও কোনোদিন ভুলবো না। আই হোপ যদি ভালো লাগে আমি দর্শকদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমরা সরাসরি চলে যাচ্ছি আরো একটি ঘটনায়। আমাদের আরো একজন অতিথি এই মুহূর্তে জয়েন করছেন আমাদের সাথে। আপনার নামটা জানতে চাইবো এবং আপনি কোথা থেকে এসেছেন? হ্যালো লিসেনার্স, আমি রাশেদ, আমি এসেছি কমলাপুর থেকে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি প্লিজ। তো ঘটনাটি ঘটেছিল 2004 সালে, তখন আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম। তো আমি বলে রাখি যে আমি তখন 5 ওয়াক্ত নামাজ পড়তাম। তো ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষার আগের দিনের ঘটনা ছিল এটি। আজানের শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছিল। তো
সময় তখন ছিল এক্সাক্ট 2:30টা, তবে আমি সময়টা তখন খেয়াল করতে পারিনি। তো এর কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম যে আমার বাবা এবং আমার চাচা তিনি আমাকে নামাজের জন্য ডেকেছিলেন। তো আমি তাৎক্ষণিক উঠে ঘড়ির দিকে তাকিয়েছিলাম। আসলে আজান হওয়ার কারণে আমি মূলত যে মানে ঘন্টা যে কাঁটাটা ওই কাঁটার দিকে আমি খেয়াল করিনি। তো আমি তাকিয়েছিলাম যে মিনিটের যে কাঁটা ওই কাঁটার দিকে। তো ওটা তখন ছিল হচ্ছে 2:30টা। হ্যাঁ, আমি তাৎক্ষণিক মানে ঘুম থেকে উঠে টুপিটা নিয়ে একদম সরাসরি মসজিদের উদ্দেশ্যে রওনা দিই এবং ওযু করে সরাসরি মসজিদে চলে যাই। গিয়ে মসজিদে গিয়ে দেখি যে সেখানে শুধুমাত্র একটা ডিম লাইট জ্বলছে। জানালা দিয়ে উকি দিয়ে দেখি যে একটা ডিম লাইট জ্বলছে এবং পাশ ঘুরে দেখি যে এখানে মানে মসজিদটায় তালা মারা ছিল। তখন আমি আসলে মানে বুঝে উঠতে পারছিলাম না যে কি হতে যাচ্ছে। তো তখন ভালো করে মানে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে মানে সময়টা হচ্ছে তখন 2:45 মতো। তো আমি তাৎক্ষণিক ভয় পেয়ে যাই এবং মানে আমি এক প্রকার হকচকিত হয়ে যাই যে এখন কি করতে পারি আমি। তো তাৎক্ষণিকভাবে আমি মসজিদের যে বারান্দাটা ছিল ওখানে বসে পড়ি। বসে চিন্তা করতে থাকি যে আমি মানে এখন কি করব। তো হঠাৎ মনে হয় যে আমি বাসার দিকে ফিরে যাওয়াটাই আমার জন্য শ্রেয়। তো আমি যখন এই চিন্তা করছিলাম, মসজিদের ঠিক পশ্চিম পাশটায় আমি যে দিক দিয়ে এসেছি ওখানে একটা বাঁশঝাড় ছিল। তো বাঁশঝাড়ের মধ্যে আমি প্রচন্ড মানে খসখসানো যে একটা মানে বাঁশের পাতার যে শব্দটা, ওই শব্দটা মানে প্রচন্ড জোরে মানে শব্দ হচ্ছিল, এটা আমি শুনতে পাচ্ছিলাম। তো ওই শব্দ মানে আমি যে আমার কাছে যেটা মনে হলো যে এটা কোনোভাবে কোনো মানুষের পক্ষে করা সম্ভব না, মানে হিংস্র কোনো জন্তু জানোয়ার এরকম শব্দ করতে পারে। তো আমি বাসায় ফিরে যাওয়ার যে সিদ্ধান্ত এটা ক্যান্সেল করে চিন্তা করলাম যে আমার এই মুহূর্তে আসলে মসজিদের ঠিক উত্তর পাশটায় যে কবরস্থান ছিল তো ওখানে যাওয়াটাই আমার জন্য শ্রেয়। তো আমি মানে পাশ ফিরে যখন মানে কবরস্থানের দিকে তাকালাম, কবরস্থানের ঠিক পূর্ব পাশটায় ছিল একটা বাড়ি। তো ওই বাড়ি থেকে একটা রাস্তা মানে নিচের দিকে নেমে এসেছিল। তো ওখানে আমি খেয়াল করলাম যে 4-5 জন মানুষ, তাদের হাইট হবে আনুমানিক 7 থেকে 8 ফিটের মতো এবং তাদের চেহারা বোঝা যাচ্ছিল না, মানে শুধু কালো একটা অবয়ব খেয়াল করা যাচ্ছিল। ওরা বাড়ি থেকে নেমে একদম সোজা উত্তর দিকে চলে যাচ্ছে। তো এখানে একটা জিনিস খেয়াল করা দরকার যে ওরা যে দিক দিয়ে যাচ্ছিল ওটা ছিল মানে আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে গড় বলি, মানে ডোবার মতো, মানে ছোট সাইজের পুকুর। ওই পুকুরের উপর দিয়ে অবলীলায় ওরা হেঁটে চলে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে আমি যদি এখন মানে কবরস্থানের দিকে যাই তাহলে ওরা যদি আমাকে খেয়াল করে আমার দিকে যদি ওরা খেয়াল করে তাহলে হয়তো বা আমার পক্ষে বেঁচে থাকাটা মানে সম্ভব নাও হতে পারে। তো আমি ওই অবস্থায় মানে সিদ্ধান্ত নিলাম যে আসলে 2 ঘন্টা ধরে এখানে মানে থাকাটাও মানে খুব রিস্কি একটা ব্যাপার। তো যেহেতু বাসায়ও ফিরতে পারছি না বা আমি কবরস্থানের দিকেও যেতে পারছি না, আমি মানে স্ট্রেট বসে থাকলাম, একদম মাথা নিচু করে উবু হয়ে বসে থাকলাম এবং চিন্তা করতে লাগলাম যে মানে এখন কি করতে পারি, বা মানে আমার খুব টেনশন হচ্ছিল। তো ওই অবস্থায় মানে আমি বাসা থেকে বের হওয়ার পরে আবার আমার যে বড় বোনটা আমার ঠিক পাশের রুমে শুয়েছিল। তো আমার বড় বোন আবার খেয়াল করেছিল যে আমি মানে লাইট জ্বালিয়ে বাসা থেকে বেরিয়েছি আর কি। তো আপা ভেবেছিল যে আমি বাথরুমে হয়তো গিয়েছি। তো 5-10 মিনিটের মধ্যেও যখন আমি বাসায় ফিরলাম না তখন আপা মানে অনেকটা ভয় পেয়ে গেল এবং মানে চিন্তা করলো সে কোথায় গেল। হ্যাঁ, তো আপা মানে অনেক ডাকাডাকি করলো বাসা থেকেই। ডাকাডাকি করে যখন দেখলো যে কোনো সাড়া মিলছে না, তো আপা আমার বাবা এবং আমার যে বড় ভাই ওনাদেরকে তুলে পাঠালেন যে দেখেন ও মানে বাসা থেকে বের হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। তো ওনারা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে মানে পুকুরের পাড় থেকে শুরু করে বেশ কয়েকটা মানে বেশ কিছু জায়গা ঝোপ জঙ্গলগুলোতে খোঁজাখুঁজি করলেন। তো কোথাও যখন পাচ্ছিলেন না, তো আপা আবার বাসায় এসে খেয়াল করলেন মানে আলমারির উপরে আমার যে টুপিটা রাখা ছিল,
তো ওই টুপিটা নেই, মানে আমি সাধারণত যেখানে টুপিটা রাখি নামাজ পড়ে, তো টুপিটা না দেখে আপা সরাসরি মানে আব্বা এবং খোকা, মানে আমার বড় ভাইয়ের নাম যে খোকা ভাই, ওনাদেরকে ডেকে বললেন যে ও সম্ভবত মসজিদের দিকে গেছে, যেহেতু মানে বাসায় টুপিটা পাওয়া যাচ্ছে না। তো ওনারা সরাসরি একদম সরাসরি মসজিদের দিকে গিয়ে দেখলেন যে আমি মানে মসজিদের এখানে উবু হয়ে বসে আছি। তো সেখান থেকে আমাকে বাসায় নিয়ে আসলেন। এই ছিল রাসেল ভাই ঘটনা। আচ্ছা, এই জায়গায় যে এত টেনশন, আপনি বলছিলেন যে আপনার এলাকাটার নাম আরেকবার সবাইকে একটু প্লিজ বলুন। হ্যাঁ, আমি আমাদের চাঁদপুরের কচুয়া থানা, আমাদের গ্রামের নাম হচ্ছে মাঝিগাছা। আচ্ছা, মোটামুটি ওই এলাকায় একটা প্রচলিত ব্যাপার আছে যে ওইখানে অনেক ঝামেলা আছে, সেটা আসলে কি ঝামেলা হচ্ছে? আপনি বলছিলেন যে আপনাদের এলাকাটা হন্টেড, কেন বলছেন? মানে 2004 সালে মানে এই ঘটনাটা ঘটেছিল, মানে 4 সালের প্রথম দিকে। তো এর 5-6 মাস আগে মানে এখানে একটা হন্টেড প্লেস আছে, যে বকাউল বাড়ি নামে একটা বাড়ি আছে। ওই বাড়ির পাশে যে একটা বিশাল বাঁশঝাড়, ওই প্লেসটা এখনো হন্টেড। কেন? মানে ওখানে কি হয় আর কি এটা জানতে চাই। ওখানে একটা কড়ই গাছ ছিল, এখানে একটা কিছু একটা থাকতো ওখানে। তো ওই কড়ই গাছটা কেটে ফেলার পরেই মূলত মানে একে একে 2-3টা ঘটনা ঘটে গেছে। আচ্ছা, মানে আপনার আগে আপনার আরো একজন ফ্যামিলি মেম্বারের ঝামেলা হয়েছিল ওইখানে। কি হয়েছিল তার? তাকে বাসা থেকে বের করে নিয়ে একদম এই যে ডোবা যে ব্যাপারটা বললাম, একটা ছোট পুকুর ছিল, আমরা একটু শুনতে চাই যে কি ঘটনা ঘটেছিল আসলে আপনার। ঘটনাটা ছিল মানে এই ঘটনাটা আমার ঠিক কিছুদিন আগে। আচ্ছা, তো উনি বাসায় ঘুমিয়েছিলেন। তো রাত্র ঠিক 2:30-3টার দিকে, সময়টা ছিল 2003-4 সালের, মানে আমারটা 4 সালের আর ওটা ছিল 3 সালের একদম শেষের দিকে আর কি। তো এখানে বলে রাখা ভালো যে ওই সময়টাতে মোবাইল ফোন যে জিনিসটা, এটা গ্রামাঞ্চলে অ্যাভেলেবেল ছিল না। হ্যাঁ, সাধারণত দোকানে ফোন, আমাদেরকে ফোন করার জন্য দোকানে শরণাপন্ন হতে হতো। তো আমাদের এলাকার যে দোকানদার, মানে ফোনের দোকানদার, ওনার নাম ছিল নজরুল। তো ওনার কণ্ঠে, মানে উনি রাত্রে ঘুমিয়েছিলেন, ওনার কণ্ঠে দরজায় মানে নক করা হচ্ছিল যে ওনার নাম ধরে। তো উনি যখন জেগে বললেন কে, তো উনি ওই দোকানদারের নাম যে নজরুল, বললো যে আমি নজরুল বলছি। তো ওনাকে বলা হচ্ছিল যে কেন এসেছো? তো উনি বললেন যে আপনার যে ভাতিজা, সে আয়ারল্যান্ড থেকে ফোন করেছে, তো আপনাকে চাচ্ছে আর কি। তো উনি তখন জিজ্ঞেস করলেন যে এত রাত্রে তো আমাকে ফোন করার কথা না। তো ও আবার ওখান থেকে রিপ্লাই করলো যে এখন তো এখানে রাত্র 2:30, বাট আয়ারল্যান্ড এখন পুরোপুরি দিন, তো আপনাকে ইমিডিয়েট প্রয়োজন, আপনাকে এখন চাচ্ছে উনি। উনি যখন দরজাটা খুললেন, খোলার সাথে সাথে মানে পরবর্তীতে উনি যেরকমটা বললেন আর কি, যে 4-5টা ছেলে, মানে তাদের বয়স 7-8 হবে এরকম। তো পাজামা পাঞ্জাবি এবং পাগড়ি মাথায় দেয়া, ওরা ওনাকে একদম একটা হ্যাচকা টানে মাথায় মানে উপরে নিয়ে, এই 4-5 জন মিলে আর কি, একদম সরাসরি বাসা থেকে অল্প একটু দূরে একটা ওই যে ছোট পুকুরের মতো, ওখানে নিয়ে একদম মানে চুবানো শুরু করলো, মানে অনবরত একদম। যখন শুরু করলো, তো ওই পুকুরটার পাশে আবার ছিল একটা বাড়ি, মুন্সি বাড়ি। তো ওখানে একটা মানে বয়োবৃদ্ধ একজন লোক, মানে আব্দুল রব নাম ওনার। তো উনি আবার শব্দ শুনতে পেলেন। আর বলে রাখি এখানে যে 2টা-2:30টার দিকে তখন পিন ড্রপ সাইলেন্ট একটা ব্যাপার আছে, যে অল্প শব্দই খুব জোরে শোনা যায় এরকম আর কি। আর এখানে পুকুরে মানে চুয়ানোর যে শব্দটা, এটা খুব জোরে হচ্ছিল। তো উনি এই শব্দ শুনে মানে মনে মনে ভাবলেন যে এত রাতে তো এখানে গোসল করতে আসার কারো কথা নয়। হ্যাঁ, আর গোসল করলে তো এত জোরে কেউ ডুব দেয় না পানিতে, আর এত জোরে শব্দ হওয়ার কথা না। তো উনি যখন এই জিনিসটা মানে দেখলেন, মানে এই শব্দটা শুনতে পেলেন আর কি, তো উনি তাৎক্ষণিক মানে কুপি বাতি যেটাকে বলে, এরকম একটা বাতি জ্বালিয়ে বাসা থেকে বের হলেন আর কি। তো ওনার হাতের যে আগুন, এই আগুনটা দেখে আবার ওরা ওনাকে এভাবে ফেলে রেখেই, এই ডোবার মধ্যে ফেলে রেখে ওরা চলে গেল। ওখান থেকে ওনাকে মানে এক প্রকার মুমূর্ষু অবস্থায় বাসায় নিয়ে যাওয়া হয়। উনি প্রায় 8-10 দিন বিছানা থেকে উঠতে পারতেন না, বুকে প্রচন্ড ব্যথা হতো। তো আমরা ঠিক পরের দিনই, মানে যেদিন রাত্রে এই ঘটনাটা, এর পরের দিনই একদম সরাসরি ওনার মুখ থেকে উনি বিছানায় শুয়ে শুয়ে এই ঘটনাটা আমাদেরকে ব্যাখ্যা করেছিলেন। ওকে, অনেক ধন্যবাদ। আপনারা যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপর আপনার ঘটনা শুনবো। আমি আকবর রাব্বি, আমি মিরপুর 12 নম্বর থেকে এসেছি। আমি এই ঘটনাটা বলছি। ওর নাম রিনা, সে দিল্লি রোডে থাকে। আমি ডাইরেক্ট ঘটনা চলে যাচ্ছে।
তো ও যখন ক্লাস 5-এ পড়ে তখন ওদের দিল্লি রোডের ওদের বাসাটা ঠিক মাঝখানে ছিল, ওখানে একটা লাল মাঠ ছিল এবং ওই লাল মাঠের আশেপাশে অনেক গাছ গাছা ছিল এবং একদম কোনার দিকে একটা পুরোনো বাড়ির টাইপের স্কুল ছিল, যেটা এখন আর তখনও ক্লাস কিছু হতো না। তো ওই মাঠটাতে নিয়ে তখন অনেক ধরনের ছিল যে ওখানে খুব খারাপ কিছু থাকতো এবং ওই রিনার আম্মা রিনাকে অনেকবার নিষেধ করেছিল যে তোমরা ওখানে খেলতে যেও না, যদিও খেলতে যাও তাহলে সন্ধ্যার আগে ফেরত চলে আসবে। তো একদিন ওরা ওখানে মাঠে খেলা করছিল, খেলতে খেলতে তো ওই স্কুলের বিল্ডিং এর পিছে আম গাছ ছিল, তাল গাছ ছিল। তো ওরা খেলতে খেলতে ওই বিল্ডিংটা উঠতে যায়। ওই বিল্ডিংটাতে কোনো সিঁড়ি ছিল না, বাট বিল্ডিংটা অনেক পুরোনো থাকা যে জায়গায় জায়গায় খাঁজ ওই খাঁজ বেয়ে ওরা বিল্ডিংটাতে উপরে উঠে। তো ওরা ওখানে উঠে আম টাম পাড়ে, খাওয়া দাওয়া করে, মজা করে প্রায় সন্ধ্যার কাছাকাছি চলে আসে। তো ওরা 5-6 জন ফ্রেন্ড ছিল। তো ওর ফ্রেন্ডরা ওরা নেমে যাওয়ার পর ও যখন নামতে যায় দেখে যে ও নামতে পারছে না। তো ও অনেক চেষ্টা করে দেখে যে ওকে কে জানি মনে হচ্ছে পিছন দিক থেকে ধরে রেখেছে। তো ওর ফ্রেন্ডরা নিচে থেকে ওকে ডাকতে থাকে যে কি ব্যাপার, তুমি নামতেছো না কেন? তো ও বলে আমি তো নামতে পারছি না, আমার মনে হচ্ছে কে জানি আমাকে ধরে রেখেছে, আমি যত চেষ্টা করছি আমাকে কেউ নামতে দিচ্ছে না। তো এই বলার পর ও একটু উপরে দেখা যে একটা মানুষের আকৃতি ওর পাশে কে জানি ওকে ধরে রেখেছে। তো ও চিৎকার দিতে থাকে। এই টাইমে ওর ফ্রেন্ড যেগুলো নিচে নেমে গেছিল ওরা দৌড়ে মাঠের মাঝখানে যায়। তো ওখানে কিছু ছেলেরা আপনার খেলা করছিল, ওদেরকে ডাকে বা ভাইয়া এরকম এক বিপদ হয়েছে, তোমরা একটু আসো। তো ওরা উঠে রিনাকে উপর থেকে নিচে নামায় এবং সে প্রায় সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিল। ওকে পানি টানি দিয়ে ওকে ঠিক করা হয়। তো এমন টাইমে ও কিছু ফ্রেন্ড ওর বাসায় চলে যায়, গিয়ে বলে যে এরকম, ওর মাকে গিয়ে বলে যে আন্টি রিনা তো খুব ভয় পেয়েছে। তো ওরকম তো ওর মা বলে যে ঠিক আছে, ওকে তাতেই বাসায় চলে আসতে বলো। তো ওরা এসে যখন ওরা বাসার পথে রওনা দিতে যায়, তো ওর কিছু ফ্রেন্ড চলে যায়, ওরা 2-3 জন যখন দিয়ে যায় ওই মাঠের কোনায় পাঁচিলের দিকে তাল গাছ ছিল, ওইখানে ওই কাছাকাছি আসাতে দেখে যে ওর মা দাঁড়িয়ে আছে। তো ওর মা, ও সাধারণত ওর এত সন্ধ্যার সময় মা থাকার কথা না। তো ওর ফ্রেন্ডকে বলছে তুমি দেখে আসলে মা বাসায়, তো মা এখানে কেন? ওরা বলছে যেহেতু তোমার আম্মা এসে পড়ছে তো তুমি মা আম্মার সাথে চলে যাও। তো ও কিছু দূর গিয়ে যখন সামনে যায় তখন ওর মা ওই মহিলা বলতে থাকে যে চলো তুমি আমার সাথে চলো। তো ও একটু ভয় পেয়ে যায়, ভয় পেয়ে বলতে থাকে যে না আমি তোমার সাথে যাবো না। তো ও কিছুক্ষণ পর খেয়াল করে যে ওর মায়ের যে মহিলাটা ওকে ডাকতেছে ওর মায়ের রূপে, তো ওর পায়ের পাতাটা একটু ঘোরানো উল্টো দিকে। তখন সে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে ওর দৌড়ে ওর বান্ধবীদের কাছে চলে আসে, বলে যে আমাকে তাঁতি করে বাসা নিয়ে চলো। তো ও বাসায় যায়। বাসায় যাওয়ার পর দেখে যে বাসায় কোনো কারেন্ট নেই। ওর মাকে গিয়ে বলে, মাকে দেখে ও দেখে যে বলে ও সেন্সলেস হয়ে পড়ে। ও যখন সেন্সলেস পর ওর মা যখন করে তখন ও সব ঘটনা খুলে বলে। এই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাবো এখন আমাদের আরো একজন অতিথি আছেন যিনি এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করলেন, এবং আমি শুরুতে জানতে চাইব আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার্স, আমার নাম রায়হান আহমেদ রাকিব, আমি যাত্রাবাড়ি থেকে আসছি। আমি গত বছর নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করছি। আচ্ছা, আমরা সরাসরি আপনার ঘটনায় চলে যাই। জি রাসেল ভাই, আমার ঘটনাটি ঘটে 2008 সালে আমার নানুর বাড়িতে। আমি ঢাকায় পড়াশোনা করি, তো ব্যস্ততার কারণে গ্রামে খুব একটা যাওয়া হয় না, কিন্তু আমার নানুর বাড়িতে একটা বার্ষিক ওরস হয় আর কি, ওরস স্বরূপ যাকে বলে ওরা হয়। তো সেক্ষেত্রে আমরা প্রতিবারই সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করি। তো বরাবর মতো 2008 সালেও আমরা সবাই মিলে যাই, ফ্যামিলি সবাই মিলে। তো ওই ওরসে রাতের বেলা একটা মাহফিলের ব্যবস্থা করা হয়, অনেক ভালো লাগে, সব শুনতেও ভালো লাগে। তো আমরা ঠিক করি যে ওই দিন রাতে আমি, আমার এক মামতো ভাই নাম হচ্ছে মুরাদ, আমাদের দুজনের সাথে এই ঘটনাটি ঘটে। তো আমরা দুজন আমি আর মুরাদ মিলে প্ল্যান করি যে আজকে আমরা এই রাতের বেলা এই মাহফিলে থাকবো। তো এই নিয়ে আমরা বিভিন্ন প্ল্যান করি যে কি করা যায়। তখন আমি মুরাদকে বলি চল আগে বাড়ি থেকে গিয়ে খেয়ে আসি, যদি না খাই তাহলে তো সারা রাত না খেয়ে থাকতে হবে এবং এতে অনেক প্রবলেম হতে পারে। তো মুরাদ বলে ঠিক আছে চল বাড়িতে যাই। তো আমরা বাড়িতে আসি এবং আমার ওই মামার বাড়ির আরো অনেক ছেলে ছিল, আমরা সবাই একসাথে বাড়িতে আসি এবং বলছি সবাই একসাথে যাব। তো আমরা একসাথে আসার পর যেহেতু আমি ঢাকা থেকে আসছি, তো গ্রামের যে মামাতো ভাই ছিল সবাই মিলে আমরা অনেক আড্ডা দিলাম, গল্প করলাম। এতে অনেক রাত হয়ে যায়, মেবি 11টা বেজে যায়। 11টা বাজার পরে আমরা বাসা যাই।
যাওয়ার পরে খাওয়া দাওয়া করি এবং খাওয়া দাওয়া করার পরে এবং খালা খালু সবার সাথে গল্প করতে করতে রাতে 2টা বেজে যায়। ঠিক তখনই আমরা মাহফিলের আওয়াজ শুনতে পাই যে মাহফিলটা শুরু হয়ে গেছে। তখন মুরাদ বলে, চল যাবি না মাহফিলে? তো বলছি আজকে যাবো, তো চল আমরা যাই। তো আমি বললাম ঠিক আছে চলো যাই। তা বের হই, কিন্তু বের হওয়ার পর আমি মুরাদকে বলি, মামতো ভাই এখানে না গেলেই হয়, আজকে না ভালো লাগতেছে না, চল যাবো না। তো মুরাদ বলে না চল, বের হয়েছি যেহেতু যাবো, আর সমস্যা কি, চল এখান থেকে এখানে যাইতে তো বেশিক্ষণ লাগবে না। তো আমি বললাম ঠিক আছে চল। তো আমরা যাই, বের হয়ে আমার বলা ভালো আমার নানুর বাড়ি থেকে বের হলে আমরা মানে দক্ষিণ দিক মুখ হয়ে বের হতে হয়, আর পশ্চিম দিকে গেছে মেলা যাওয়ার রাস্তাটা, আর পূর্ব দিকে হচ্ছে একটা কবরস্থান, খুব অন্ধকার, আর ওখানে একটা পুল আছে অনেক উঁচু, ওখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হতো। তো আমরা প্রথমে নেমেই ওই পুলটার দিকে তাকাই। তো পুলটার দিকে তাকানোর পরে দেখি একটা মানে 6 ফিট আকৃতির একটা মানুষের একটা সাদা কিছু একটা দাঁড়ায় আছে। তো প্রথম আমি একটা কেয়ার করি নাই, মুরাদকে বলি দেখ তো এটা কি। মুরাদ বলে এটা কিছু না, জাস্ট এটা মনে হয় মাঝে মানে যেহেতু শীতকাল ছিল কুয়াশার একটা আবরণ, যা এটা নিয়ে আমরা খুব একটা ভাবি নাই, আমরা হাঁটতে থাকি। তো হাঁটার পর কিছু দূর আমরা হাঁটলাম, হেঁটে আমি আবার পিছনে তাকাই। তো পিছনে তাকিয়ে দেখি ওই মানব মানে সাদা যে আঁচটা ওইটা আমাদের অনেক কাছাকাছি চলে আসছে। তখন আমি মুরাদকে আবার বলি দেখ মামতো ভাই এটা কি। তো মুরাদ তখন কিছুটা আঁচ করতে পারে, যেহেতু গ্রামে থাকে, আর আমি কিছুটা বুঝি নাই। তো বলতেছি কিছু বলিস না, আল্লাহ আল্লাহ কর আর সামনের দিকে হাঁটতে থাক আর পিছনে তাকাইস না। আচ্ছা ঠিক আছে, আমরা আল্লাহ আল্লাহ করতেছি আর সামনের দিকে হাঁটতেছি, কারণ আমাদের ব্যাক করার কোনো ওই ছিল না, কারণ ওই জিনিসটা তখন ওই আমাদের নানুর বাড়ির দরজার সামনে দাঁড়ানো ছিল। তো সেক্ষেত্রে আমরা ব্যাক করতে পারতেছিলাম না, তো আমরা সামনের দিকে হাঁটতে থাকি। হঠাৎ করে আমি আমার বাঁ পাশে তাকাই, বাঁ পাশে তাকানোর সাথে সাথে আমি দেখি ওই জিনিসটা আমার বাঁ পাশে এবং আমার সাথে একদম সাথে। তখন আমি একটা জোরে চিৎকার দিয়ে মুরাদের হাত ধরে দৌড়াতে থাকি আর আল্লাহ আল্লাহ করে, মানে যত জোরে পারছি তত জোরে জোরে আল্লাহ আল্লাহ করতেছি। তো যাওয়ার পরে তো এই ওরস উপলক্ষে মানে সবাই সবার বাড়ির সামনে একটা একটা করে লাইট লাগিয়ে দেয় মানুষের যাতায়াতের জন্য। তো আমরা কিছু দূর অন্ধকার থাকার পরে হঠাৎ এরকম একটা বাড়ির সামনে চলে আসছি, যারা কিনা বাড়ির সামনে একটা লাইট দিয়ে রাখছে। তো আমরা লাইটটার সামনে যাওয়ার পরে ওই জিনিসটা লাইটের সামনে আসতেছে না। তো আর গ্রামে সাধারণত কুয়াশা পড়ে, লাইটটা কেটে যাওয়ার ভয়ে তারা লাইটের উপর একটা টিন জাতীয় কিছু একটা দিয়ে রাখছে, আর ওই টিনের যে ভিতরে আলোটা পড়তেছে আর টিনের মানে টিনের ওপাশ থেকে বেশি দূর পর্যন্ত টিনের কারণে বেশি দূর পর্যন্ত আলোটা যেতে পারছে না। তো আমরা স্পষ্ট দেখতেছি ওই সাদা আবরণটা ওই টিনে যে পর্যন্ত কালো আছে ওই কালো স্থান পর্যন্ত একটা মানুষ যখন অপেক্ষা করে এরকম ভাবে হাঁটতেছে, মানে এই পাশ থেকে ওই পাশ, এই পাশ থেকে ওই পাশ। তো আমরা ওইখানে লাইটের নিচে দাঁড়ায় থাকতেছি আর চিন্তা করতেছি মুরাদকে যদি কারেন্ট চলে যায় কি হবে। তখন ও বলে কি চিল্লা, মানে তো আমরা দুইজন মিলা চিল্লাইতেছি বাঁচান বাঁচান, কেউ আসেন নাকি বাঁচান। তো মানে কেউ আসতেছে না। তো আমরা প্রায় কতক্ষণ ছিলাম সেটা বলতে পারবো না। হঠাৎ করে দেখতেছি একজন লোক আসতেছে টর্চ মেরে মেরে, উনি হয়তো ওরসে যাবে এমন করে। তো উনি প্রথম এসে আমাদের চেহারায় টর্চ মারতেছে। তো টর্চ মারতেছে কিন্তু উনি আমাদের সামনে আসতেছে না, আমরা বুঝতেছি না কেন উনি আমাদের সামনে আসতেছে না। তো উনি আমাদের চেহারার মধ্যে টর্চ মারতেছে, তো কিছুটাই সামনে আসতেছে না। তো তারপর হঠাৎ করে আস্তে আস্তে সামনে আসতেছে, আমরা বুঝতেছি। আমি লাফাচ্ছি, আমার মামাতো ভাই বলতেছে, মামাতো ভাই ওনাকে চিনে, ওনার কাকা কাকা বলে চিল্লাচ্ছে, আর আমিও লাফাচ্ছি। আমি চিনি না, তারপরও যেহেতু মামাতো ভাইয়ের কাকা হয় আমার মামা হবে, তো আমিও মামা মামা করে চিল্লাচ্ছি আর বলছে আমাদের বাঁচান। তো ওই লোকটা হঠাৎ করে মানে আস্তে আস্তে ভয়ে ভয়ে আসতেছে, আমি দেখতেছি টর্চটা মেরে মেরে ভয়ে ভয়ে এসে মুরাদের হাতটা ধরে বলে মুরাদ। তখন মানে আমি বলতেছি আপনারা যে এতক্ষণ ধরে চিল্লাচ্ছি আপনি কিছু বুঝছেন না, আমরা যে বলতেছি যে আমাদের বাঁচান বাঁচান, কই তোমরা চিল্লাচ্ছ। আমি আরো উল্টা ভয় পেয়ে গেছি তোমাদের দেখে, মানে আমি আরো মানে ভাবতেছি না যে এরা কারা, তোমরা যে স্টিল দাঁড়িয়েছিল। তখন আমরা অবাক হই, আমি যে লাফাইলাম, আমার মামতো ভাই চিল্লাইলো, আমরা মানে কেমন জানি করতেছি, কিন্তু উনি কিছুই দেখে নাই। উনি জাস্ট দেখছে স্টিল দুইটা মানুষ দাঁড়ায় আছে। উনি প্রথম আমার মুখে লাইট মারে উনি ভয় পান, কারণ আমাকে উনি চিনেন না, তো সেক্ষেত্রে উনি একটু ভয় পেয়েছেন। কিন্তু যখন মুরাদের মুখে লাইট মারে তখন মুরাদকে দেখতে পায়, চিনতে পারার কারণে উনি বলতেছে আমি যখন ওকে চিনি তখন আস্তে আস্তে ওই মুরাদের সামনে চলে যাই, এই কারণে তোমাদের ধরি। তো যাই হোক, তো ওনাকে বললাম যে মামা দেখেন তো ওই যে আমরা এই যে তখনও কিন্তু ওই সাদা আবরণটা দাঁড়িয়ে ছিল এখানে। তো আমি মামাকে বললাম দেখেন তো ওই জিনিসটা দেখতেছি না, এই যে এখানে একটা যে আমাদের এই বললো, ওনাকে মানে ঘটনাগুলো বললাম। তখন উনি বলতেছে কই দেখি না, উনিও দেখতেছে না, কিন্তু আমরা স্টিল তখনও দেখতেছি। তখন আমি মামার হাত থেকে টর্চটা নিয়ে বললাম এই যে দেখেন, বলে আমি টর্চটা মারতেই ওই জিনিসটা একটা বাগান ছিল, বাগানের ভিতরে এমন জোরে দৌড় দেয়, মানে দৌড়ে পালিয়ে যাওয়ার মতো আর কি একটা দৌড় দেয়। তখন আমি মামাকে বলি মামা এখন কি করা যায়। মামা বলে দেখো এটা একটা মানে তুমি এখন বাসায় যাওয়া ঠিক হবে না, তোমরা চলো ওর হচ্ছে চলো, এখানে যেহেতু
হুজুর আছে, হুজুর থেকে এটা জানাই। তখন আমরা মানে গেলাম, যাওয়ার পরে আমরা ওই ওরসে যাই, ওই হুজুরকে বলি, বলার পরে হুজুরে মানে চোখ বন্ধ করে ছিল। তারপর সব কাহিনী শুনে উনি বলে এটা একটা আত্মা ছিল, আর কি জানি তোমরা কি করতে জানি না, কিন্তু ও আজকে তোমাদের মারার জন্য তোমাদের পিছু নিছে, এবং ওই লাইটটা যদি না থাকতো ও তোমাদের আজকে মেরে ফেলতো আর কি। অনেক ধন্যবাদ আপনার। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি ইকরা বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আজকে আমি আপনাদের সাথে যে কাহিনীটা শেয়ার করবো সেটি আমার লাইফে ঘটে যাওয়া একটি কাহিনী, যা ঘটার পরে আমার লাইফের প্যারানর্মাল স্টোরির প্রতি আমার চিন্তা ভাবনায় পাল্টে গেছে, কারণ আগে আমি এগুলোতে মোটেও বিশ্বাস ছিলাম না। তো মেইন কাহিনীতে আসি। 2013 সালের নভেম্বর মাসের দিকে আমরা বাসা চেঞ্জ করি, অ্যান্ড ক্যান্টনমেন্ট সংলগ্ন মিরপুরের একটি এলাকায় আমরা বাসা নেই। তো আমাদের এলাকাটা ছিল এমন যে আশেপাশের বাসাগুলি বেশ পুরানো, অ্যান্ড আমাদের বাসাটি ছিল নতুন। তো আমরা বাসায় উঠি। বলে রাখা ভালো যে আমাদের পরিবারে আমি আর আব্বু আম্মু আর আমার ভাইয়া আর আমি একা রুমে শুইতাম। তো ফার্স্ট কয়েকদিন বাসায় ওঠার পর যেটা খেয়াল করি যে আমার রাতে ঘুম আসতো না, অ্যান্ড আমার আমি অনেক আগে ঘুমিয়ে পড়তাম, কিন্তু এই কয়েকদিন আমার ঘুম আসছে না। তো আমি বিষয়টা কার সাথে শেয়ার করি না, অ্যান্ড আমি জানতে পারি যে সবাই ঠিক মতো ঘুম আসছে, কিন্তু আমার এমন হচ্ছে। তো আমি ভাবি যে হয়তো বা পরিবেশের পরিবর্তনের কারণে এরকম কিছু একটা হচ্ছে। তো একদিন রাতে এমন হয় যে আমি রাতে শুয়ে আছি, অ্যান্ড আমার মনে হলো যে আমার পাশে এসে কেউ বসলো। আমি তখন ভাবলাম যে আমি কি রুমের দরজা লাগাই নেই, তাহলে কি হলো, আমরা যে হয়তো বা লাগাই নেই, ভুল হয়েছে। তো আমি পাশে ঘুরে তাকায় দেখি যে সেখানে কেউ নাই। তো আমার জিনিসটা অনেক অবাক লাগলো, কারণ আমি পুরো ফিল করতে পারলাম যে আমার পাশে এসে কেউ বসছে। তো এরকম অনেক অদ্ভুত কাহিনী ঘটতো, কিন্তু আমি এগুলাকে বেশি একটা পাত্তা দেই নাই। একদিন যেমন আমি গান শুনতে শুনতে আমি জানলার কাছে আসার পরে আমি দেখলাম যে আমার জানলার পাশের বাসার ছাদ। তো এখানে দেখলাম যে একটা মহিলা দাঁড়িয়ে আছেন, সাদা শাড়ি পরে, আর আমার দিকে তাকায় আছে। তো এত রাতে আমি ভাবলাম যে কিভাবে সম্ভব, 2-2:30টার মতো বাজে। তো আমি ভাবলাম যে দরকার আছে কোনো পাশের বাসার। তো আমি পর্দাটা লাগিয়ে আমি সরে গেলাম ওইখান থেকে। তো এরকম হতো। তো মাঝে মধ্যে এমন হতো যে আমি শীতের সময় তো ফ্যান ট্যান অফ থাকতো, আমি রাতে শুয়ে আছি, আর আমার মনে হচ্ছে যে আমার পাশে কোনো একটা সাউন্ড হচ্ছে। তো আমি সাউন্ডটা শুনতাম, এটা এমন ফিল হতো যে পানিতে কোনো কিছু ফেললে, অনেক উপর থেকে কোনো কিছু ফেললে যেরকম একটা সাউন্ড হয়, সেরকম সাউন্ড একদম ক্লিয়ারলি এন্ড কন্টিনিউয়াসলি হইতে থাকতো আমার কানের পাশে। বাট আশেপাশে কোনোখানে না, আমার ওয়াশরুমেও ট্যাপ চলছে এমন কিছুই না, আমার কানের পাশে এটা হইতো। আর এইটা হইলে এমন পাশে একটা স্মেল আসতো, যে ডাস্টবিনে কোনো পশু পাখি মরে পচে থাকলে যে আমার একটা স্মেল আসে, জঘন্য একটা বিশ্রী গন্ধ, ওইটা আসতো। তো আমি এটা অনেকদিন ফেস করছি, আর আমার অনেক খারাপ লাগতো জিনিসটা। তো এরকম হওয়ার পরে আমি এগুলা ইগনোর করার চেষ্টা করতাম, আমি মানতাম না যে এটা কোনো খারাপ কিছুর জন্য হচ্ছে। তো একদিন আমার কি হলো, রাত্রেবেলা আমার ঘুম আসছে না, তো আমার পানির পিপাসা লাগলো। তো আমি বাইরে পানি খেতে নামার জন্য খাটের থেকে নামলাম। তো ওই দিন হঠাৎ আমি বুঝলাম না, আমি খাটের থেকে নামার পরে আমার পায়ের নিচে মনে হচ্ছে যে হাড় কোনো কিছুর, মানে আমি ফ্লোরে পা দিচ্ছি না, আমি কোনো কিছু হাড্ডি গুড্ডির উপর পা দিচ্ছি, এরকম লাগছিল আমার। জিনিসগুলা অনেক বেশি লাগতেছিল, কিন্তু আমি তাকানোর পরে দেখি যে সেখানে কিছুই নেই। তো এইটা ভাবলাম যে হয়তো বা ভুল ধারণা আমার। তবে দরজা খুললে আমি যে রুমের থেকে বের হতে যাব, সেই সময় আমার মনে হলো যে আমি অনেক জোরে কিছু একটা সাথে ধাক্কা খেলাম। তো আমি বুঝলাম না যে আমি কিছুর সাথে ধাক্কা খেলাম। তো মনে হলো যে ওখানে একটা মানুষ ছিল, বাট আমি তাকিয়ে দেখি যে there is no one। তারপরে আমি টেবিলের দিকে আগানোর সময় দেখি যে টেবিলের এখানে একটা মানুষ অলমোস্ট 6 বা 7 ফিটের মতো এরকম হবে দাঁড়িয়ে আছে, এন্ড হোয়াইট কালারের ড্রেস পরা, এতটুকু বুঝতে পারছি আমি। এরপরে আমি ভাবলাম যে আমার বাসায় তো এরকম কেউ নাই, তাহলে কি আসলে, আমি লাইট জ্বালালাম কিন্তু ওখানে কেউ নাই। তো আমি জিনিসটা খুব ভয় পেলাম, কারণ আমি স্পষ্ট দেখছি সেখানে কেউ আসে। এরপরে আমি লাইটটা অফ করে রুমের ভিতরে ঢুকে যেতে গেলাম। আমি পানি খাই নাই, তবে রুমের ভিতরে ঢুকতেছি এমন সময় আমার ঘাড়ে পেছনে হাত রাখলো অনেক জোরে, অনেক ব্যথা পাইছি আমি, মনে হলো অনেক শক্ত একটা হাত। রাখার পরে আমাকে বললো যে এখানে এসেছিস কেন। তো আমি জিনিসটা এত পরিমাণে ভয় পেলাম, গলাটা আমার কাছে নোন ছিল না, এটা মানে ফিমেল না মেল আমি বুঝলাম না। তো এরপরে আমার মাথায় কোনো কিছু কাজ করছে না, আমি সেন্সলেস হয়ে ওখানে পড়ে গেছি। তো পরের দিন আমার আম্মু ফজরে নামাজ পড়তে ওঠার পরে আমাকে দেখে যে আমি দরজার সামনে সেন্সলেস হয়ে পড়ে আছি। তো ডাক্তার ডাকা হলো। ডাক্তার ডাকার পরে ডাক্তার বললো, কিছু ওষুধ দিল, বললো যে মেন্টাল কোন একটা প্রেশারের জন্য এরকম হয়েছে। তো আমি সবার সাথে কাহিনীটা শেয়ার করলাম, সব প্রতিদিনের কাহিনী শেয়ার করলাম। তো কেউ বিশ্বাস করতে চাইলো না, অনেকটা আমাকে সান্ত্বনা দেওয়ার মতো হুজুর ডাকা হলো, যে যাতে হুজুর এসে বলতে পারে যে না এমন কিছুই না। তো হুজুর এসে বললো যে এখানে আমাদের বাসার প্রতি একটা কোনো কিছু অনেক খারাপ কিছুর একটা ভর
আছে এন্ড সেটা আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে এন্ড স্পেশালি আমার রুমে সেটা আছে এন্ড আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে না, আমি ইগনোর করেছি দেখে এটা ওই দিন আমার উপরে অনেক খারাপ ভাবে অ্যাটাক করার চেষ্টা করে। তো এটা বলার পরে হুজুর আর কিছু বলে নাই এন্ড বলে যে তার যত শীঘ্রই সম্ভব বাসাটা চেঞ্জ করার জন্য। তো আমার আব্বু এলাকার লোকজনের সাথে কথা বললো, কেয়ারটেকার সাথে কথা বললো, তো জানা গেল যে ওই এলাকায় আগে বিহারি আর পাকিস্তানিরা থাকতো। তো ওরা আগে লোকজন মেরে মেরে ওখানে একটা কুয়া ছিল, একদম আমাদের বাসার নিচে একটা কুয়া ছিল এন্ড সেখানে ফেলা হতো। তো 1972 সালের দিকে ওখানে অনেক হাড্ডিগুড্ডি পাওয়া গেছে। তো এরপরে আর ওইখানে কোনো বাসা হয় নাই, জমিটা ফাঁকা ছিল। কয়েক বছর আগে আমাদের বাড়িওয়ালা ওইখানে একটা আমাদের বাসাটা বানান এন্ড সেখানে আমরা ছিলাম এন্ড আমাদের রুমের উপরে স্পেশালি আমার রুমের উপরে স্পেশালি এগুলার অনেক সমস্যা ছিল এন্ড এই জন্যই ওই এলাকার অন্যান্য লোকরা ওখানে বাসা বানান নাই। তো এরপর আমরা জানার পর আমরা বাসা ছেড়ে চলে যাই এন্ড এটাই ছিল আমার কাহিনী। রাসেল ভাইয়া, থ্যাংক ইউ। ডিয়ার লিসেনার, আশা করি প্রত্যেকটি ঘটনা আপনাদের মাঝে ভালো লেগেছে। তবে আজকের এই বিষয়টি আপনাদের মাঝে কেমন লাগলো, কোন ধরনের ঘটনাগুলো সব থেকে ভালো লেগেছে, আপনারা কার ঘটনা সব থেকে শুনতে ইচ্ছুক, আর যে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলী ভাই ইনাদের সহ কার ঘটনা সব থেকে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় লিসেনার, আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর সাথেই আছেন। শুরু করছি আমাদের আজকের নতুন এপিসোড। আশা করবো যে আপনাদের কাছে এপিসোডটি ভালো লাগবে। তাই যারা আমাদের আজকের এই এপিসোডটি প্লে করেছেন, আশা করবো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আজকের গল্পটির নাম হচ্ছে চণ্ডী মণ্ডলের পেতনি। উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, নাম তার বাঁশতলী। চারদিকে ঘন কাশবন আর পুরনো দিঘি। এই গ্রামের ঠিক মাঝখানে একটা জীর্ণ শীর্ণ পরিত্যক্ত চণ্ডী মণ্ডপ। বহুদিন ধরে কেউ সেখানে পুজো করত না। লোকে বলতো মণ্ডপটিতে এক ভয়ঙ্কর পেতনির আচর আছে। অনেক সময় তার আচর এবং আলামত মানুষ পাওয়ার পর থেকে সেই চণ্ডী মণ্ডপে আর কেউ পুজো দিতে চায় না। আবার মাঝে সাঝে শোনা যায় যে পেতনিটি নাকি ছিল এক হতভাগী গ্রামের বধূ, যে মণ্ডপের ঠিক পেছনের পুকুরে ডুবে মারা গিয়েছিল। তার সাদা শাড়ি পরা লম্বাটে দেহটা নাকি মাঝে মাঝেই দেখা যেত, বিশেষ করে অমাবস্যার রাতগুলোতে। বাঁশতলীর যুবক বিপিন ছিল প্রচণ্ড সাহসী এবং ভূত পেতে একেবারেই বিশ্বাস করত না। একদিন রাতে বন্ধুদের সাথে বাজি ধরল সে একদিন একা অমাবস্যার রাতে সেই চণ্ডী মণ্ডপে গিয়ে এক খেলি পান খেয়ে আসবে। বাজিটা অনেকটা হাস্যকর হলেও একটা খুবই ভয়াবহ একটা দৃশ্য হতে যাচ্ছে সামনে। তাই আজকের এই এপিসোডটি যারা শুনতেছেন, যারা প্লে করেছেন, আশা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বিপিনের সেই ভয়াবহ দিনের রাতের চলে আসলো অমাবস্যার রাত। সেই দিনটা ছিল একদম একটি ঘোর অমাবস্যা। আকাশে চাঁদ নেই, চারদিকে শুধু জমাট বাঁধা অন্ধকার আর অন্ধকার। মনে হচ্ছে এই অন্ধকার রাত আলোগুলো সব শুষে নিয়েছে। তখন রাত প্রায় 2টো বাজে। হাতে একটা টর্চ নিয়ে বিপিন রওনা হলো চণ্ডী মণ্ডপের দিকে। বন্ধুরা সবাই দূরে দাঁড়িয়ে রইল, ভয়ে কাঁপতে কাঁপতে, একটা জীর্ণ শীর্ণ অবস্থা। সবাই যেন ভয়ে আতঙ্ক হয়ে আছে। মণ্ডপে পৌঁছানোর পর চারদিকে একটা বিভৎস শীতের অনুভব পেল বিপিন। টর্চের আলোয় দেখলো মণ্ডপের এক কোণে একটি মাটির পাত্রে কিছু পুরনো শুকনো ফুল ও সিঁদুরের দাগ। সে পকেট থেকে পান বের করে যেই মুখে
নিতে যাবে অমনি তার কানে একটা মিষ্টি শব্দ, করুণ সুর, যেন কেউ কোনো মেয়ে খুব কাছ থেকে কাঁদছে। বিপিন প্রথমে একদমই পাত্তা দিল না, ভাবলো ভয়ে তার মনের ভিতর থেকে এইরকম একটা শব্দ এসে পড়েছে। সে পানের খিলিটা চিবাতে শুরু করলো। ঠিক তখনই মণ্ডপের পিছন দিক থেকে একটা আশরীরের চাপা হাসির শব্দ ভেসে এলো। হাসিটা প্রথমে মৃদু ছিল, কিন্তু ধীরে ধীরে সেটা তীক্ষ্ণ আর কর্কশ হয়ে উঠল, যে বিপিনের কানের পর্দা ফেটে যাওয়ার অবস্থা হয়ে দাঁড়ালো। বিপিন টর্চটা পিছনের দিকে ঘোরালো। আলোটা যখন মণ্ডপের দেওয়ালের পেরিয়ে পুকুরের দিকে গেল, তখনই যা দেখলো তা তার শরীরের সমস্ত রক্ত যেন জমাট বেঁধে গেল। পুকুরের পাড়ে বাঁশঝাড়ের আবছা অন্ধকার একটা সাদা শাড়ি পরা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তার মুখটা দেখা যাচ্ছে না, কারণ সে মুখ নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীরের গঠনটা দেখে মনে হলো যেন তার মাথাটা অস্বাভাবিকভাবে বেঁকে আছে। ভয়ে বিপিনের হাত থেকে টর্চটা পড়ে গেল। চারদিকে আবারও জমাট বাঁধা অন্ধকারে ঢেকে গেল জায়গাটা। নারী মূর্তিটা এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে শুকনো পাতার ওপর দিয়ে একটা সরসর শব্দ হচ্ছিল, যা অন্ধকারে আরো বেশি ভয়াবহ লাগতেছিল। এবার বিপিন চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো রকমের আওয়াজ বের হলো না। সে দেখলো মূর্তিটা এবার মুখ উঁচু করেছে। সেটা মানুষের কোনো মুখ ছিল না, চোখের জায়গায় দুটো জ্বলন্ত লাল গর্ত, আর তার মুখটা কান পর্যন্ত চেরা। একটা বিভৎস স্থির হাসি। সবচাইতে ভয়ঙ্কর, তার শরীর থেকে পচা নেতিয়ে যাওয়া ফুলের মতো একটা গন্ধ ভেসে আসছে। পেতনিটি ফিসফিস করে বলল, তুই আমার পান খেয়েছিস, এখন তোর পালা, আয় আমার সঙ্গ দে, আমি এবার তোর রক্ত খাবো। বিপিন আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে উল্টো দিকে ঘুরে প্রাণপণে ছুটতে লাগলো। দৌড়তে দৌড়তে সে অনুভব করলো পেতনিটা তার ঠিক পিছনেই আছে। সে একেবারে পিছ থেকে ফিরে তাকাতেই দেখলো পেতনিটা যেন বাতাসে ভেসে ভেসে তাকে তাড়া করছে। গ্রামের সবাই শুনল সেই রাতে বিপিনের বুক ফাটা চিৎকার। পরদিন সকালে তাকে পাওয়া গেল চণ্ডী মণ্ডপ থেকে বহুদূরে একটা ধান খেতে, নিথর অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে। যখন তার জ্ঞান ফিরল, তখন সে আগের মতো সাহসী ছিল না। সে শুধু তোতলার মতো কথা বলতে পারত। সাদা শাড়ি, লাল চোখ, পান, আরো অনেক রকমের কথা বলতে লাগলো বিপিন। সেই দিনের পর থেকে বিপিনের আর কেউ কখনো সাহস দেখেনি। আর বাসতলের মানুষজন রাত নামলেই চণ্ডী মণ্ডপের দিক থেকে ফিরিয়ে নিত, কারণ তারা জানে পেতনি এখনো সেখানেই আছে, অপেক্ষা করছে নতুন কোনো বিপিনের জন্য। তো দর্শক, আমাদের গল্পটি ছিল এতটুকুই। আশা করছি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি গল্পটি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন, ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।